সোনালি সন্ধ্যার আলোয় কালো ধাতব গাড়িটি চকচক করছিল। বহুদূর পর্যন্ত বিস্তৃত ধানক্ষেতের মাঝখানে কাদাফরা কাঁচা রাস্তার ওপর হঠাৎ সেটি থেমে গেল। সেখানে কেবল বাতাস আর সদ্য শেষ হওয়া বৃষ্টির ঋতুতে একে অপরকে ডাকা ব্যাঙের খ্যাঙর খ্যাং শব্দ ছিল। প্রিয়া ভ্রু কুঁচকে গেল। আরও একবার অ্যাক্সিলারেটরে জোরে পা চেপে ধরল। কোনো লাভ হল না। গাড়ি থেকে শুধু একটা খড়খড় শব্দ এলো এবং তারপর সে নীরব হয়ে গেল। সে স্টিয়ারিং হুইলে হাত মারল এবং একটি দীর্ঘশ্বাস নিল। বাইরে বৃষ্টি তখনও হালকা হালকা পড়ছিল। গাড়ির জানলার কাছে ক্লান্ত চোখের জলের ফোঁটার মতো পড়ছিল। দূরে একটি পুকুরের ধারে একটি জীর্ণ কুঁড়েঘর মুখ লুকিয়েছিল। ভাঙাচোরা কাঠের দেওয়ালের ফাটল দিয়ে একটি লণ্ঠনের মিটমিটে আলো বাইরে আসছিল। হঠাৎ প্রিয়ার মায়ের বলা কথাটা মনে পড়ল। যদি কোনোদিন তুমি এমন মানুষদের ভিড়ে হারিয়ে যাও যারা শুধু টাকার চমক দেখে, তবে সেই মানুষটাকে খুঁজবে যার হাত খসখসে আর চোখ শান্ত। সেই কথাটার মানে সে পুরোপুরি কখনোই বুঝতে পারেনি, আর এখন জিজ্ঞেস করার মতো কেউ ছিল না। প্রিয়া দরজা খুলল এবং বাইরে এলো। তার উঁচু হিলের জুতো সঙ্গে সঙ্গে নরম কাদায় দেবে গেল। সে কয়েক পা টলমল করল। ভারসাম্য রক্ষার জন্য তাড়াতাড়ি গাড়ির দরজা ধরে ফেলল। তার চমৎকার অফিসের স্যুট এখন বাদামি লাল কাদার দাগে ভর্তি ছিল। সে তার ফোন বের করল। কোনো সিগন্যাল ছিল না। সে সেই ছোট রাস্তার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগল, যেখানে তার মনে হয়েছিল সে কিছু ঘর দেখেছিল। হ্যাঁ, সেখানে ঘর ছিল, কিন্তু 3 বার দরজা নক করার পর সে ভিতর থেকে কেবল সন্দেহ ভরা দৃষ্টি পেল। পথ হারিয়ে ফেলেছেন বঞ্জি? আমরা অচেনা লোকেদের ঘরে রাখি না, একজন লোক রূঢ়ভাবে উত্তর দিল এবং দরজা বন্ধ করে দিল। প্রিয়া সেখানেই দাঁড়িয়ে রইল, ঠান্ডায় এবং ঘাবড়ে গিয়ে। এই জায়গাটি শহর থেকে তার ভাবনার চেয়েও অনেক দূরে ছিল। সে তার গাড়ির দিকে ফিরে যাওয়ারই ছিল। হঠাৎ পুকুর পাড়ের সেই কুঁড়ে ঘরটি থেকে একটি আবছা ছায়া, মাথায় গামছা বাঁধা অবস্থায়, জল পেরিয়ে কাছে আসছিল। সেই বুড়ো লোকটি রোগা পাতলা ছিল। তার ত্বক রোদে পোড়া কালো ছিল। দুটো হাত নিচে ঝোলানো ছিল। নখে এখনও মাটি আর মাছের গন্ধ ছিল। তার গভীর চোখ শান্ত ছিল, কোনো বিচার ছাড়াই। তার কণ্ঠস্বর ধীর কিন্তু উষ্ণতায় ভরা ছিল। বঞ্জি, আপনার গাড়ি খারাপ হয়ে গেছে বুঝি? প্রিয়া চমকে গেল, এক কদম পিছিয়ে গেল। আরে না, কোনো ব্যাপার না, আমি কারো আসার অপেক্ষা করছি। সেই বুড়ো কাদা ভরা ক্ষেতে একা দাঁড়িয়ে থাকা গাড়িটিকে দেখল এবং মাথা নাড়ল। এই জনশূন্য ক্ষেতে রাত পর্যন্ত অপেক্ষা করলেও হয়তো কেউই যাবে না, আর বৃষ্টি আবার আসছে। আপনি কি কিছুক্ষণ ভেতরে এসে বিশ্রাম নিতে চাইবেন? তারপর না হয় পরেরটা ভাবা যাবে। আমার প্রয়োজন নেই, ধন্যবাদ কাকু। তার কণ্ঠে এখনও সতর্কতা ছিল। সে এমন পরিস্থিতিতে একজন অচেনা মানুষকে কিভাবে বিশ্বাস করতে পারে? কিন্তু বুড়োর চোখে সততা ছাড়া আর কিছুই ছিল না। সে জোর করল না, শুধু আস্তে করে বলল, ঠিক আছে, তবে তুমি এখানেই বসো, বেশি ঠান্ডা না লাগে ব্যাস, আমি গিয়ে একটা বর্ষাতে নিয়ে আসি। এই বলে সে ধীরে ধীরে ঘুরে চলে গেল। কিছুক্ষণ পরে যখন প্রিয়া তখনও তার ফোন নিয়ে লড়াই করছিল, সে ফিরে এলো, তার সাথে একটি পুরনো জীর্ণ প্লাস্টিকের বর্ষাতি এবং একটি পুরনো টর্চ নিয়ে। সে সেটি গাড়ির বনেটের ওপর রেখে দিল এবং কিছু বলল না। এমন কিছু ছিল যাতে তার মন গলে গেল। সে চারদিকে তাকালো। আকাশ ধূসর ছিল। বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছিল। রাত অনেক লম্বা হতে পারত। কাকু, আমি কি কিছুক্ষণ আপনার এখানে বসতে পারি? বুড়ো হেসে বলল। আরে, আমি তো আগেই বলেছিলাম, আমার পিছু পিছু এসো। এই গর্তটা সাবধানে দেখো, খুব পিচ্ছিল। কুঁড়ে ঘরটি খুব জোর 10 বর্গমিটারের ছিল। বাঁশ আর পুরনো টিন দিয়ে তৈরি, যার উপরে নারকেলের পাতার ছাদ ছিল। ভেতরে একটি চারপাই, একটি নড়বড়ে কাঠের টেবিল চেয়ার আর মাছ ধরার কিছু সরঞ্জাম ছাড়া আর কিছুই ছিল না। আর যেই জিনিসটি প্রিয়ার গলা বুঝিয়ে দিল, তা হল দেওয়ালে সম্মানের সাথে ঝোলানো একটি পুরনো ছবি। সে কাছে গেল। মিটমিটে লণ্ঠনের আলো সেই ছবিটির ওপর পড়ছিল, যা সময়ের সাথে সাথে হলুদ হয়ে গিয়েছিল। একটি যুবতী মেয়ে, যার মুখ অদ্ভুতভাবে চেনা লাগছিল, দুটো কলার গাছের মাঝখানে দাঁড়িয়েছিল। একটি সাধারণ সালোয়ার কামিজ পরে, চুল নিচে খোঁপা করে বাঁধা, ধীরে করে হাসছিল। ছবির নিচে নড়বড়ে হাতে লেখা ছিল, সেই বছরের বন্যার মরশুমে। প্রিয়া কেঁপে উঠল। এ তো আমার মা, অন্য কেউ হতে পারে না। এটি তার মায়ের তরুণ বয়সের ছবি ছিল। এই ছবি এখানে কিভাবে? তার কণ্ঠস্বর কেঁপে গেল। রামলাল প্রশ্ন শুনে উপরে তাকাল। এক মুহূর্তের বিস্ময় তার চোখে চিকচিক করল, কিন্তু তারপর শান্ত হয়ে গেল। আরে, ছবিতে যে আছে, তুমি কি তাকে চেনো?
প্রিয়া উত্তর দিল না। তার কাঁপতে থাকা হাত কাঠের ভাঙা ফ্রেমটিকে ছুঁয়ে দেখছিল। তার হৃৎপিণ্ড জোরে জোরে ধরফর করছিল। হাজারো প্রশ্ন তার মনে ঘুরছিল। তার মা এই জায়গার কথা কখনোই বলেনি, না এটাও কখনো বলেনি যে সে এমন কোনো পিছিয়ে পড়া গ্রামের কোনো মানুষকে চেনে। তাহলে তার মায়ের ছবি এখানে কেন ছিল, আর ঠিক এই জায়গাতেই বা কেন? রামলাল ধীরে ধীরে মাটির কেটলি থেকে এক কাপ গরম চা ঢালল, আর সেটি প্রিয়ার দিকে এগিয়ে দিল। সেই সময় সে কয়েকদিন আমার এখানে ছিল, বেশি দিন না, কিন্তু এতটুকুই যথেষ্ট ছিল আমার মনে রাখার জন্য। আমার মা এখানে থাকত, কিন্তু কেন? আমি মার কাছ থেকে কখনো এই বিষয়ে শুনিনি কেন? হয়তো সে বলতে চাইত না। কখনো কখনো নিজের সন্তানদের রক্ষা করার জন্য কিছু কথা লুকিয়ে রাখতে হয়। প্রিয়া মাথা নিচু করে নিল। তার মন দ্বিধায় ছিল। সে ভাবত যে সে তার মায়ের অতীত সম্পর্কে সব কিছু জানে। একজন মহিলা যিনি তাকে পড়াশোনা করানোর জন্য অনেক পরিশ্রম করেছিলেন, দারিদ্র্য অতিক্রম করেছিলেন, কিন্তু কখনো অভিযোগ করেননি। কিন্তু দেখা গেল জীবনের একটি অংশ ছিল যা মা লুকিয়ে রেখেছিলেন। কুঁড়ে ঘরে নীরবতা নেমে এলো। বাইরে টিনের ছাদে বৃষ্টির ফোঁটা টপ টপ করে পড়ছিল। বাতাস ফাটল দিয়ে বয়ে এসে ভেজা ভেজা আর কাদার চেনা গন্ধ নিয়ে আসছিল। সে ঘুরে রামলালের দিকে তাকালো। একজন অচেনা মানুষ, কিন্তু তার চোখে স্মৃতির এমন একটি স্তর ছিল যা সে কখনো স্পর্শ করেনি। সে ছবিটি আবার দেখল, লণ্ঠনের আলোয়। তার মায়ের মুখ এখনও স্নিগ্ধভাবে হাসছিল, যেন সে তাকে দেখছিল, অপেক্ষা করছিল যে সে বহু বছর আগে হারিয়ে যাওয়া সেই টুকরোটি আবার খুঁজে নিক। প্রিয়া ছবির সামনে জমে দাঁড়িয়ে রইল। তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, মা এই লোকটির ঘরে কেন ছিল? প্রিয়া পুরনো কাঠের টেবিলের মাঝখানে রাখা সাধারণ খাবারটি দেখল। শুধু একটি বাটি লবণ, সিদ্ধ করা মিষ্টি আলুর ভাজি এবং ধোঁয়া ওঠা সোনালি পোড়া ভাতের একটি হাঁড়ি। না মাংস, না মাছ, না কোনো জমকালো ব্যঞ্জন। তবুও তার হৃৎপিণ্ড হঠাৎ ভারী হয়ে গেল। একটি অদ্ভুত অনুভূতি ফিরে এলো, যেন সে এই দৃষ্টিটি আগে কখনো কোনো অস্পষ্ট স্মৃতিতে দেখেছিল। রামলাল মাটির কেটলি তুলে দুটো ভাঙা কাপে চা ঢালল। তার কণ্ঠস্বর ধীর কিন্তু কোমল ছিল। গরিবের খাবার, হাসবেন না বঞ্জি। গরিব ঘরে এটাই অভ্যাস। আমি বেশি অতিথি আপ্যায়নও করি না। প্রিয়া ধীরে ধীরে মাথা নাড়ল। সত্যি কথা বলতে সে মানা করতে যাচ্ছিল, কিন্তু সারাদিনের ড্রাইভিংয়ের পর খিদে এবং সেই মাটির হাঁড়ি থেকে ওঠা পোড়া ভাতের গন্ধ তার যুক্তিকে পেটের গুড়গুড় শব্দের কাছে হার মানিয়ে দিল। সে ধীরে ধীরে চেয়ার টেনে বসল। কোনো ব্যাপার না, আমি খেয়ে নেব। তার কণ্ঠে ইতস্তত ভাব ছিল, যেন তার নিজের মনও ঠিক করতে পারছিল না যে সে অতিথি নাকি কেবল বৃষ্টিতে আশ্রয় চাওয়া একজন অচেনা মানুষ। বৃষ্টি তখনও বাইরে পড়ছিল। বাতাস টিনের দেওয়াল ভেদ করে মৃদু শব্দ করছিল। টেবিলের উপর রাখা লণ্ঠনের শিখা মিটমিট করছিল, কখনো জোরে, কখনো আস্তে, যেন কোনো সাধারণ অতীতের স্মৃতি মনে করিয়ে দিচ্ছিল। রামলাল ধীরে ধীরে খাচ্ছিল, বেশি কথা বলছিল না। শুধু কখনো কখনো তার জন্য ভাজি বা মচমচে পোড়া ভাত তার বাটিতে দিয়ে দিত এবং ধীরে করে হেসে দিত। এই হাঁড়িটা অনেক পুরনো, কিন্তু যখন এতে ভাত পড়ে তখন ঠিক তেমনই গন্ধ আসে যেমনটা আমার মার বানানোর সময় আসত। প্রিয়া মচমচে নোনতা এবং গরম পোড়া ভাতের একটি ছোট টুকরো খেল। অদ্ভুত ব্যাপার ছিল, একটি গ্রাম্য ব্যঞ্জন তাকে শহরের পার্টিগুলোর মাংস মাছ ভরা ভোজের চেয়ে বেশি শান্তি দিচ্ছিল। সে বুড়োকে দেখে হঠাৎ জিজ্ঞেস করল, কাকু, আপনি এখানে একা থাকেন? হ্যাঁ, থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। যখন স্ত্রী ছিল তখন একসাথে ভালো লাগত। তার চলে যাওয়ার পর 10 বছরের বেশি হয়ে গেছে। এখন এখানে শুধু আমি, এই চাল পাই আর পুকুরে কিছু হাঁস আছে। প্রিয়া চুপ হয়ে গেল। সে তার থালা নিচে রেখে দিল। বুড়ো আর কিছু জিজ্ঞেস করল না, শুধু ধীরে ধীরে চা পান করতে থাকল। কিছুক্ষণ পর সে হঠাৎ বলল, যেন নিজের মনেই বলছিল, আগে একজন মহিলাও এখানে এসেছিল। প্রায় 2 বর্ষা ঋতু ছিল। বেশি কিছু বলতো না, কিন্তু খুব হাসত আর রুমালের উপর সূচিকর্ম করত। প্রতি সন্ধ্যায় সে সেখানেই বসত যেখানে তুমি বসে আছো, এবং সূচিকর্মে এতটাই ডুবে যেত যে দুনিয়া ভুলে যেত। রুমালের ওপর সূচিকর্ম? প্রিয়া মাথা তুলল। হ্যাঁ, রুমাল। সে বলতো যে প্রতিটি মহিলার কাছে একটি রুমাল রাখা উচিত, ঘাম মুছতে, চোখের জল মুছতে, বা কখনো কখনো অন্য কারো চোখের জল মুছতে। তার কণ্ঠস্বর ম্লান হয়ে গেল।
প্রিয়া তাকে দেখল। সেই মুখে কোনো অস্বাভাবিকতা ছিল না, কিন্তু সেই চোখে কিছু ছিল, যেন স্মৃতি আর আফসোস। সেই রুমাল কি আপনার কাছে এখনও আছে? সে এমনিই জিজ্ঞেস করল, কিন্তু তার হৃৎপিণ্ড দ্রুত ধড়ফড় করছিল। রামলাল ধীরে ধীরে ভ্রু কুঁচকাল এবং তারপর দেওয়ালের কাছে ঝোলানো চারপাইয়ের দিকে ইশারা করল। সেই বালিশের নিচে, আমি শুধু ওখানেই রেখে দিয়েছিলাম, অনেক সময় হয়ে গেল। প্রিয়া ধীরে ধীরে উঠল। সে চারপাইয়ের কাছে গেল। একটি পুরনো বিবর্ণ কাপড়ের বালিশ চারপাইয়ের মাথার দিকে পড়েছিল, চুপসে যাওয়া, কিছু সেলাই খুলে গিয়েছিল। বালিশের কাভার সরাতে গিয়ে তার হাত কাঁপছিল। ভেতরে কোঁচকানো কাপড়ের মাঝখানে একটি পাতলা রুমাল ছিল, যা সময়ের সাথে সাথে বিবর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু সূচিকর্মের রেখাগুলো তখনও আবছা আবছা দেখা যাচ্ছিল। সে রুমালটিকে লণ্ঠনের আলোয় উপরে তুলল। সবুজ সুতো দিয়ে হাতে লেখা তির্যক অক্ষরগুলো একটি মেয়ের হাসির মতো পরিষ্কার এবং কোমল, গুড়িয়া। প্রিয়ার চোখ ঝাপসা হয়ে গেল। তাকে আর ভাবার দরকার ছিল না। গুড়িয়া তার মায়ের ছোটবেলার নাম ছিল, যা কেবল খুব কাছের লোকেরাই জানত। একটি গোপন নাম, যা মা আলমারির নিচে রাখা লোহার বাক্সে লুকানো পুরনো কালো সাদা ছবিগুলোর পিছনে লিখেছিলেন। সে দেখেছিল, জিজ্ঞেস করেছিল, কিন্তু কখনো উত্তর পায়নি। এটা আমার মায়ের। এই শব্দটি তার মুখ থেকে একটি দীর্ঘশ্বাসের মতো বের হল। সে রুমালটিকে নিজের বুকে চেপে ধরল। গলা বুঝে গেল। রামলাল কিছু বলল না। সে শুধু ধীরে ধীরে মাথা নাড়ল এবং উঠে কেটলিতে আরও জল দিতে লাগল, যেন তাকে শান্ত হবার সময় দিচ্ছিল। প্রিয়া চারপাইয়ের ধারে বসে পড়ল। কোণে ঘর তখনও শান্ত ছিল, শুধু বাইরে বৃষ্টির শব্দ আর তার হৃৎপিণ্ডের আওয়াজ ছিল। এত বছর ধরে তার মা শহরে থাকত, একজন সরকারি কর্মচারী ছিল। তার সন্তানকে একটি শৃঙ্খলাবদ্ধ জীবনে বড় করেছে। কখনো তার সংগ্রামের দিনের কথা উল্লেখ করেনি, না কখনো এই জনশূন্য খেতে থাকা একজন জেলের কথা বলল। সমস্ত স্মৃতি, সমস্ত প্রশ্ন নীরবতা ছাড়াই ভাঙতে লাগল, কিন্তু একটি ভোঁতা ছুরির মতো হৃদয় গভীরে বিঁধেছিল। প্রিয়া জানত না কেন তার চোখের জল পড়ছিল। হয়তো এই কারণে যে তার মায়ের লুকিয়ে রাখা অতীত উন্মোচিত হচ্ছিল, অথবা হয়তো এই কারণে যে এই গরিব শুকনো মাটির মাঝে সে কিছু খুব উষ্ণ অনুভব করছিল। সেই সময় রামলাল ধীরে ধীরে বলল, সে কোনো কিছু থেকে পালাচ্ছিল। আমি জানি না, কিন্তু আমি দেখলাম সে দুঃখী ছিল, তাই আমি জিজ্ঞেস করিনি। যেই সাহায্য করতে পারলাম করলাম, এবং যখন সে চলে গেল আমি তাকে আটকালামও না। প্রিয়ার গলা ধরে এলো। তাহলে আপনি আমার মায়ের সাথে আর কখনো দেখা করেননি? সে মাথা নাড়ল। না, সে সকাল হবার আগেই চলে গেল। শুধু এই রুমাল আর ভাঙা তক্তার উপর চক দিয়ে লেখা একটি বার্তা রেখে গিয়েছিল, আমি আপনার কাছে কৃতজ্ঞ, আশা করি আবার দেখা হবে। প্রিয়া মাথা নিচু করে নিল। রুমালটি তখনও তার হাতে ছিল। সেই রুমাল এত বছর ধরে একজন বুড়ো মানুষের বালিশের নিচে পড়েছিল। কত বর্ষা ঋতু, কত উই পোকা আর ছত্রাকের ঋতু পেরিয়ে গেল, কিন্তু সেটি কখনো ফেলে দেওয়া হলো না। একটি নাজুক জিনিস, কিন্তু দুটো মানুষকে, দুটো প্রজন্মকে, দুটো একা থাকার অনুভূতিকে যুক্ত করার জন্য যথেষ্ট ছিল, যাদের নাম কখনো নেওয়া হয়নি। সে তার চোখ মুছল এবং ধীরে ধীরে রুমালটি ভাঁজ করে টেবিলের ওপর রেখে দিল। এত বছরে প্রথমবারের মতো তার মনে হল যে তার মায়ের একটি অংশ এখনও এখানে, এই জায়গায় বেঁচে আছে। তার হাত কাঁপছিল, চোখ ঝাপসা হয়ে গেল। সবকিছু তাকে এমন একটি জিনিসের দিকে নিয়ে যাচ্ছিল, যা কেবল একটি সাধারণ দয়ালুতা থেকে অনেক বড় ছিল। আজ দুপুরের বৃষ্টি এমন লাগছে যেন কুঁড়েঘরের পিছনে কলার গাছগুলোর কাছে কেউ দীর্ঘশ্বাস ফেলছে। আমি জানি না আমি এখানে কতদিন থাকব, কিন্তু আমি জানি যে কিছু নীরবতাকে ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। প্রিয়া ধীরে ধীরে প্রতিটি শব্দ পড়ল। কালি বিবর্ণ হয়ে গিয়েছিল, কাগজ হলুদ হয়ে গিয়েছিল, কিন্তু হাতের লেখা তখনও এত পরিষ্কার ছিল যে তাতে অস্তিত্ব, কোমলতা এবং চাপা পড়া ব্যথাকে চেনা যাচ্ছিল। হাতে লেখা এই শব্দগুলো একটি ছোট ডায়েরিতে ছিল, যা সতর্কতার সাথে একটি পুরনো টিনের কৌটায় রাখা হয়েছিল। সেই কৌটাগুলোতে আগে টফি আসত, যার উপর আঁকা রঙিন ফুলের ডিজাইন সময়ের সাথে সাথে বিবর্ণ হয়ে গিয়েছিল। সে এই কৌটাটি সেই রাতে পেল যখন রামলাল তার পুরনো বাঁশের চারপাইয়ে মশারি লাগিয়ে ঘুমিয়ে পড়েছিল এবং লণ্ঠন নিভে গিয়েছিল। কুঁড়েঘর নীরবতায় ডুবে গিয়েছিল, শুধু প্রিয়ার ছোট টর্চের আলো ডায়েরির পাতাগুলোর ওপর পড়ছিল। সে প্রতিটি শব্দ এমনভাবে পড়ছিল যেন ঘুমন্ত স্মৃতিগুলোকে জাগিয়ে তোলার ভয় পাচ্ছিল।
টিনের কৌটাটি টেবিলের নিচে রাখা একটি পুরনো কাঠের সিন্দুকের মধ্যে লুকানো ছিল। স্বয়ং রামলাল সকালেই খুব ধীরে করে বলেছিল, আরে হয়তো সে একটি টিনের কৌটা রেখেছিল, আমি কোথাও রেখে দিয়েছিলাম, এখন মনে পড়ছে না। এবং এইভাবেই প্রিয়া সেটি খুঁজতে বের হল, কৌতূহলের কারণে নয়, বরং একটি অদ্ভুত অস্থিরতার কারণে। যেন তার মায়ের চাপা পড়া বছরগুলো এখন একটি ভাঙা বাঁধের মতো উপচে পড়ার জন্য প্রস্তুত ছিল, শুধু একটি সাহসী হাতের অপেক্ষা করছিল যে ঢাকনা খুলবে। ডায়েরির প্রথম পাতায় একটি বাক্য ছাড়া আর কিছু লেখা ছিল না। যদি তুমি এই লাইনগুলো পড়ছ, তবে হয়তো তুমি সেই মানুষটিকে খুঁজে পেয়েছ যার কাছে মায়ের জীবনের একটি বেনামি অধ্যায় ছিল। প্রিয়ার হৃৎপিণ্ড কেঁপে উঠল। তার মা আশা, একটি মহিলা যাকে সে সবসময় শক্তিশালী, সংযত এবং তার জীবনযাপন ও কথা বলার ধরনেও পরিচ্ছন্ন বলে মনে করত। কিন্তু এই শব্দগুলো কোনো শক্তিশালী মানুষ লেখেনি, বরং এমন কেউ লিখেছিল যে হারিয়ে গিয়েছিল এবং জীবনের স্রোতে ভেসে যাওয়া থেকে বাঁচতে কোনো অবলম্বনকে ধরার চেষ্টা করছিল। সে পরের পাতা উল্টাল। এখানে থাকার 12তম দিন। আমি এখনও তার নাম জানি না, আর জিজ্ঞেস করার সাহসও নেই। কিন্তু আজ দুপুরে তিনি চুপিসারে আমার জন্য পোড়া ভাত বাঁচিয়ে রেখেছিলেন। সেটি হাঁড়ির ঢাকনায় ঢেলে সেখানেই রেখে দিয়েছিলেন। আমি জানি, কারণ তিনি ভুলে যাওয়ার ভান করেছিলেন, কিন্তু তারপর আর চোখে দেখলেন যে আমি খাচ্ছি কিনা। প্রিয়ার ঠোঁটে একটি ছোট হাসি এলো। তার মা, যাকে সে সবসময় কঠোর নীতির ও কঠিন দেখেছিলেন, এখন এই পাতাগুলোতে এক অন্য রূপে সামনে আসছিল। একটি মেয়ে যে কখনো পাত হারিয়েছিল, ক্ষুধার্ত ছিল, একটি ভয় পাওয়া পাখির মতো ভয় জড়সড় ছিল, কিন্তু তবুও একজন অচেনা মানুষের নীরব যত্ন দ্বারা প্রভাবিত হতে জানত। পরের পাতাগুলো বেশি ছিল না, প্রতিদিন শুধু কয়েকটি লাইন, যেন লেখকের কাছে দীর্ঘ লেখার শক্তি ছিল না। কিন্তু প্রিয়ার জন্য এটি বোঝার জন্য যথেষ্ট ছিল যে সে একজন কম কথা বলা কিন্তু যত্নশীল মানুষ ছিল। এমন একজন ব্যক্তি যে অতীত সম্পর্কে জিজ্ঞেস করত না, ভবিষ্যতের পরিকল্পনা করত না, শুধু তার পোড়া ভাতের খাবার ভাগ করে নিত এবং সন্ধ্যায় কুয়ো থেকে আরও এক ঘটি জল তুলে দিত। এক জায়গায় মা লিখেছিলেন, তিনি আমাকে জিজ্ঞেস করেননি যে আমি কোথা থেকে এসেছি, না এটাও জিজ্ঞেস করেছেন যে আমি এখানে কেন। কিন্তু প্রতি রাতে তিনি লণ্ঠন জ্বালিয়ে আমার জন্য সূচিকর্ম করার জন্য একটি কোণা আলোকিত রেখে দিতেন। তিনি বললেন, যতক্ষণ একজন মহিলা সূচিকর্ম করতে পারে ততক্ষণ সে হতাশ নয়। প্রিয়া হাত নামিয়ে নিল, মাথা তুলে তার চারপাশের কুঁড়ে ঘরটি দেখল। প্লাইউডের দেওয়াল, অসামান টিনের ছাদ, কিন্তু ডায়েরির প্রতিটি শব্দ এটিকে একটি নিরাপদ আশ্রয়, একটি আত্মাসহ জায়গা করে দিচ্ছিল, যেখানে তার মা তার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোতে আশ্রয় নিয়েছিলেন। সে আরও কয়েকটি পাতা উল্টাল। ডায়েরির মাঝখানে একটি ছবি রাখা ছিল। এটি একটি কালো সাদা ছবি ছিল, যার কোণগুলো মুড়ে গিয়েছিল। ছবিতে একটি যুবতী মেয়ে, যার চুল শক্ত করে বাঁধা, সবুজ কলার গাছগুলোর মাঝখানে দাঁড়িয়েছিল। তার পাশে একজন মানুষের ছায়া ছিল, যে মাথায় গামছা বেঁধেছিল এবং মাথাটা সামান্য নিচু ছিল, যেন সে ক্যামেরা থেকে বাঁচছিল। কারো নিশ্চিত করার প্রয়োজন ছিল না, সে জানত যে এটি তার মা এবং ছবিতে থাকা লোকটি রামলালই ছিল। প্রিয়া ধীরে ধীরে ছবিটি ধরল। হঠাৎ তার গলা বুঝে এলো। প্রথমবারের মতো সে তার মাকে আত্মীয়দের গল্পের মাধ্যমে দেখেনি, না মন্দির বা পুরনো ছবির বাক্সে রাখা ছবিগুলোর মাধ্যমে দেখছিল, বরং তার মায়ের নিজের অনুভূতির মাধ্যমে দেখছিল। একজন এমন ব্যক্তির সম্পর্কে যে তাকে আশ্রয় দিয়েছিল, যার সাথে সে গরিব খাবার ভাগ করে নিয়েছিল, যে ঠান্ডা বৃষ্টির রাতে তার জন্য সূচিকর্ম করার জন্য লণ্ঠন জ্বালিয়েছিল। সে তার মাথা বালিশের ওপর রেখে দিল, চোখের জল পড়তে লাগল। সে তার মায়ের ওপর রেগেছিল, তাকে খুব কঠোর হওয়ার জন্য দোষারোপ করেছিল, যে কখনো তার অনুভূতি ভাগ করেনি। এখন সে বুঝতে পারল যে সেই মহিলা জীবনে টিকে থাকার জন্য, তার অতীতকে লুকিয়ে রাখার জন্য কতটা পরিশ্রম করেছিলেন। লজ্জার কারণে নয়, বরং এই কারণে যে সে চায়নি যে তার মেয়েকেও সেই একই যন্ত্রণা সহ্য করতে হোক যা সে সহ্য করেছিল। আর সেই লোকটি রামলাল। হয়তো তার মায়ের জীবনে কখনো নাম ধরে ডাকা হয়নি, কিন্তু সে একজন নীরব, সাধারণ এবং দয়ালু ছায়ার মতো উপস্থিত ছিল। প্রিয়া ধীরে ধীরে ডায়েরি বন্ধ করল, তার হাত টিনের কৌটার ঢাকনার ওপর রাখল। তার হাত ঠান্ডা লেগে নয়, বরং অনুভূতির জোয়ারে কাঁপছিল। সে কুঁড়েঘরের চারপাশে দেখল, যেখানে মা সূচিকর্ম করতেন, যেখানে সে গুড়িয়া নাম লেখা রুমালটি রেখে গিয়েছিল,
যেখানে একটি অস্থায়ী ঠিকানা ছিল, কিন্তু যা একটি অবিস্মরণীয় স্মৃতি হয়ে গেল। পাতার ফাটল দিয়ে চাঁদের আলোর আবছা আলো আসছিল। বাইরে এখনো বৃষ্টি পুরোপুরি থামেনি, কিন্তু তার হৃদয়ে স্মৃতির বৃষ্টি যেন ধুয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে মাথা নিচু করল এবং অন্ধকারে ফিসফিস করে বলল, মা, আপনার উপর কারো একটি ধন্যবাদ বাকি ছিল। আজ আমি আপনার পক্ষ থেকে সেই শব্দটি বলবো। দিনের প্রথম কিরণগুলো ক্ষেতের ধারে বাঁশের ঝোপের মধ্য দিয়ে ছেকে আসছিল। জলের উপরিভাগে গত রাতের বৃষ্টি এখনও জমেছিল, ভাঙা কাচের মতো চকচক করছিল। সকালের শিশির চুলার ছাইয়ের সাথে মিশে বৃষ্টির পর গ্রামের একটি বিশেষ গন্ধ তৈরি করছিল। রামলাল কুঁড়েঘরের সামনে উবু হয়ে বসেছিল। তার হাত দ্রুত ফাটা জাল সেলাই করছিল। তার পুরনো শার্টের রং উড়ে গিয়েছিল এবং তাতে কাদা লেগেছিল, কিন্তু সে তখনও সতর্কতার সাথে এক একটি সুতো সমানভাবে টানছিল। তার চোখ পুরোপুরি কেন্দ্রীভূত ছিল। প্রিয়া তার থেকে কিছুটা দূরে বসেছিল। সে একটি পাতলা উইনচিটার পরেছিল এবং হাতে আদা ও তুলসী পাতা দিয়ে তৈরি গরম চায়ের গ্লাস ছিল, যা বুড়ো তৈরি করেছিল। সকালের বাতাস ঠান্ডা ছিল, কিন্তু তার হৃৎপিণ্ড অদ্ভুতভাবে উষ্ণ ছিল। এই জালটি হয়তো আমার চেয়েও বেশি বয়স্ক হবে, তাই না? সে মজা করে বলল। রামলাল মাথা তুলল এবং ধীরে করে হাসল, কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর দিল না। তার চোখ সরু হয়ে গেল এবং সে দূরে ক্ষেতের শেষের দিকে দেখতে লাগল, যেখানে কিছু বক উড়ে যেতে দেখা যাচ্ছিল। প্রায় ২০ বছর হয়ে গেছে যখন সে এখানে ছিল। আমি এভাবে বসে জাল সেলাই করতাম, আর সে রুমালের উপর সূচিকর্ম করতে থাকত। প্রিয়া চুপ রইল। সে জানত যে সে তার মা আশার কথা বলছে, যে তার জীবন থেকে চলে গিয়েছিল, একটি রুমাল এবং বলা না হওয়া স্মৃতি রেখে গিয়ে। আমার মনে আছে, ছোটবেলায় আমাদের ঘরও খুব গরিব ছিল। আমরা প্রায়ই লবণ আর রুটি খেতাম, কিন্তু মা আমাকে কখনো গরিবদের ঘৃণা করতে বা ভয় পেতে শেখাননি। তিনি শুধু বলতেন যে তোমার চেয়ে বেশি দুঃখী তাকে কখনো অপমান করো না, এবং নিজের মনকে অন্যদের চেয়ে এত ধনী হতে দিও না যে তা শুকিয়ে যায়। রামলাল হাসল, জালটি সোজা করার জন্য ধীরে করে টানল। তোমার মা সঠিক ছিল। সে খুব পরিশ্রমী ছিল, কম অভিযোগ করত, ক্ষুধা লাগলেও পেট লুকিয়ে রাখত, কিন্তু ঠিকমতো লুকাতে পারত না, তাই আমি জানতে পারতাম। সে থামল এবং কুঁড়ে ঘরের ছাদের দিকে দেখল। সেই দিন বাজারে লোকেরা তাকে তাড়িয়ে দিয়েছিল, কারণ তাদের মনে হয়েছিল সে রুটি চুরি করেছে। আমি মাঝখানে এসেছিলাম, দয়ার কারণে নয়, বরং এই কারণে যে আমি দেখলাম সে খুব চুপচাপ বসেছিল, যেন কেউ তার আত্মা কেড়ে নিয়েছে। আমি তাকে একটি রুটি দিলাম। সে দুটো হাত দিয়ে ধরল এবং কাঁপছিল। আমি বললাম, খেয়ে নাও, আমি চুরি করিনি। সে আমার দিকে দেখল এবং কাঁদতে লাগল। প্রিয়া মুখ ফিরিয়ে নিল এবং চোখের জল গিলে ফেলল। তার মায়ের গল্প এখন কোনো অচেনা কথা ছিল না, বরং এত কাছে এবং জীবন্ত ছিল যেন গতকালই ঘটেছে। আমি কখনো জানতাম না যে আমার মা এত ক্ষুধার্ত ছিলেন। রামলাল চুপ রইল। শুধু জালের সরসর শব্দ আর পুরনো টিনের ছাদ থেকে যাওয়া বাতাসের আওয়াজ ছিল। যেখানে একটি ফুটো ছিল, সেখান থেকে জল টপকে পড়ছিল। প্রিয়া উঠল এবং কুঁড়ে ঘরে গেল। সে কিছু ভাঙা টিনের টুকরো খুঁজে বের করল। একটি চেয়ার টেনে নিয়ে নিজেই ছাদে উঠে সেটি ঠিক করতে লাগল। প্রতিবার যখন পেরেক ঠোকা হচ্ছিল, তখন খটখট শব্দ হচ্ছিল, যেন সে তার মায়ের ঋণ শোধ করার একটি উপায় খুঁজছিল, যাহা কিছু সে করতে পারত। রামলাল কিছু বলতে চাইছিল, তারপর চুপ হয়ে গেল। সে শুধু সেই মেয়েটিকে দেখছিল যে হাঁপাতে হাঁপাতে এবং হাসতে হাসতে কাজ করছিল। আমি আপনার মতো পরিষ্কারভাবে তো করতে পারবো না, কিন্তু হয়তো এখন আর জল টপকাবে না, তাই না? বাইরে একটি ছোট ছায়া দৌড়ে এলো। এটি ছিল হরি, কাছেই মিষ্টি বিক্রেতায় সাবিত্রীর ছেলে। সে তার সাথে গরম জিলিপির একটি প্যাকেট নিয়ে এলো এবং রামলালের হাতে ধরিয়ে দিল। নানাজি, সকালের নাস্তা করে নিন, মা এইমাত্র বানিয়েছে। তারপর সে প্রিয়ার দিকে দেখল, ধীরে করে। আপনি অচেনা লাগছেন, আপনি কি এখানে থাকেন? প্রিয়া হাসল। উত্তর দেওয়ার আগেই সে দূরে দেখল। গ্রামের সবচেয়ে বেশি কথা বলা মহিলা বসন্তী চোখ শুরু করে দেখছিল। তার দৃষ্টিতে অর্ধেক কৌতূহল এবং অর্ধেক সন্দেহ ছিল। যেই সে দেখল যে প্রিয়া তাকে দেখে নিয়েছে, বসন্তী সঙ্গে সঙ্গে ঘুরল এবং দ্রুত একটি ছোট গলির দিকে চলে গেল। পরিবেশ হঠাৎ শান্ত হয়ে গেল। প্রিয়া তার হাত কুঁড়ে ঘরের দরজার চৌকাঠে রাখল। তার কণ্ঠস্বর ধীর কিন্তু পরিষ্কার ছিল। নানাজি। রামলাল চমকে গেল। সে তাকে কখনো এভাবে ডাকেনি।
সে একটি গভীর শ্বাস নিল, ঘুরে তার দিকে দেখল। যদি আপনার কোনো ছেলে মেয়ে না থাকে, তাহলে কি আমি আপনার ছোট নাতনি হয়ে এখানে থাকতে পারি? রামলালের চোখ বড় হয়ে গেল। সে অবাক ছিল। তার ঠোঁট নড়ল এবং তারপর চুপ হয়ে গেল। অনেকক্ষণ পর সে মাথা নিচু করে মাটিতে পড়ে থাকা জালের সুতোটি তুলল। তার কণ্ঠস্বর কেঁপে গেল। আমি এভাবে থাকতে অভ্যস্ত হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি। কেউ না ডাকলে নিজের নামও মনে থাকে না। প্রিয়া কাছে এলো, তার পাশে বসল। সে তার হাত সেই খসখসে হাতের উপর রাখল। কিন্তু যখন কেউ ডাকে, তখন মনে আসে যে আমরা এখনো বেঁচে আছি, তাই না নানাজি? রামলাল অনেকক্ষণ চুপ রইল। অবশেষে সে ধীরে ধীরে মাথা নাড়ল, শুধু একটি হালকা মাথা নাড়ানো। কিন্তু প্রিয়ার জন্য এটি একটি দূরবর্তী আলিঙ্গন ছিল। দুটো একাকী আত্মার হাত মেলানো ছিল। সে হাসল, কিন্তু তার চোখ থেকে জল পড়তে লাগল। সে ধীরে করে বলল, যেন নিজের মনেই বলছিল, তাহলে এখন আমারও গ্রামে একজন আত্মীয় আছে, নানাজি। সূর্য উপরে উঠে এসেছিল। কুড়ে ঘরের ছাদ পাতার ফাটল দিয়ে আসা কিরণে চকচক করছিল। প্রিয়া সেই জায়গাটি দেখল যেখানে সে এইমাত্র ছাদ ঠিক করেছিল। সে দেখল যে একটি শেষ জলের ফোঁটা নিচে পড়ল এবং তার গাল ছুঁয়ে গেল, ঠান্ডা কিন্তু মিষ্টি। ঠিক সেই অনুভূতির মতো যেমন একটি শিশু বহু বছর ভাটকানোর পর বাড়িতে আবার ফিরে ডাকা হয়েছে। দুপুরের সময় পশ্চিম ভারতের গ্রাম্য এলাকা একটি অন্তহীন বিস্তারের মতো লাগছিল। ক্ষেত থেকে বাতাস বয়ে আসছিল, তার সাথে শুকনো জল, নরম কাদা এবং পচা খড়ের গন্ধ নিয়ে আসছিল। রোদ এখন ততটা তীব্র ছিল না, কিন্তু এখনও পুরোপুরি ঢলেও যায়নি। খালের ধারে কাঁচা রাস্তায় একটি ছোট চায়ের দোকান থেকে হাসাহাসির আওয়াজ আসছিল, যেখানে গ্রামের লোকেরা প্রায়ই চা খেতে, নাস্তা করতে এবং কথা বলার জন্য জড়ো হতো। প্রিয়া সেখান দিয়ে যাচ্ছিল। হাতে পালং শাকের একটি গোছা ছিল, যা বসন্তী তার জন্য তুলেছিল। সে শুধু সামান্য চিনি কেনার জন্য থেমেছিল, কিন্তু কিছু বলার আগেই একটি তীক্ষ্ণ আওয়াজ শোনা গেল। আরে, আজকাল একটি শহরের মেয়ে রামলালের কুড়ে ঘরে থাকতে এসেছে। কাপড় তো খুব জমকালো পরে, কিন্তু রাতে সেই টপকে পড়া কুড়ে ঘরে ঘুমায়। জানি না কে কোথা থেকে এসেছে। আরেকজন মহিলা ফিসফিস করে বলল, আরে হ্যাঁ, আমি সেই মেয়েটিকে দেখেছিলাম। গাড়ি চালাচ্ছিল আর উঁচু হিলের জুতো পরে ক্ষেতের ধারে দাঁড়িয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সেটাই। শুনেছি শহর থেকে এসেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো রামলালের সাথে কেন থাকছে? সেই কুড়ে ঘরে তো আশা চলে যাওয়ার পর থেকে কেউ ঘেঁষেও না। একটি জোর আওয়াজ এলো। গ্রামের সবচেয়ে বেশি কথা বলা মহিলা উর্মিলার মুখ ভঙ্গি করল। কেমন মেয়ে? একজন বুড়ো মানুষের সাথে ঘুমায় যার সাথে কোনো সম্পর্ক নেই, আর তাও একটি জনশূন্য কুড়ে ঘরে। খুব অদ্ভুত, কোথাও কোনো গণ্ডগোল না হয়। সে তার কথাটি অসম্পূর্ণ রাখল এবং চারদিকে এমনভাবে দেখল যেন আরও সন্দেহ ছড়াতে চায়। প্রিয়া কয়েক মিটার দূরে দাঁড়িয়েছিল। তার হৃৎপিণ্ড সংকুচিত হয়ে গেল। সে অবাক হয়নি। সে ছোট বাজারে বড় হয়েছিল। সে গুজবগুলোর শক্তি ভালোভাবে জানত। এগুলো একটি সূচের মতো হয়, যা সুতো ছাড়াই অন্যদের জীবনে সেলাই করে দেওয়া হয় এবং শুধু দাগ রেখে যায়। সে কিছু বলল না, শুধু মাথা নিচু করে নিল। সন্ধ্যার বাতাস তার চুলগুলোকে ধীরে ধীরে উড়িয়ে দিল, যা তার গরম হয়ে ওঠা মুখের ওপর জড়িয়ে গেল। একটি ছোট হাত তার জামা টেনে ধরল। এটি ছিল হরি, সেই চটপটে ছেলেটি যে প্রায়ই রামলালের কুড়েঘরে খেলতে আসত। প্রিয়া দিদি, সেই মহিলারা বলছে যে সেই কুড়েঘরে ভূত আছে, এটা কি সত্যি? প্রিয়া নিচে ঘুরে ধীরে করে হেসে দিল, এমন একটি হাসি যা দুঃখীয় ছিল এবং প্রিয়। সে ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিল। কোনো ভূত নেই বাবা, শুধু একজন ভালো মানুষ চুপচাপ বসবাস করছে। তাহলে ভয় লাগে না দিদি? না, আমার শুধু সেই সব মানুষদের ভয় লাগে যাদের আমরা মানুষ মনে করি, কিন্তু তারা ভূতের চেয়েও খারাপ হয়। ছেলেটি চোখ বড় করে বুঝতে পারল না। সে হাসল এবং দৌড়ে গেল। প্রিয়াকে সেই ঢলে পড়া সন্ধ্যায় একা রেখে গেল। সে ঘুরল, দোকানে গেল না। চিনি এখন ততটা জরুরি ছিল না। সেই ফিসফিস করা গুজবগুলো সূঁচের মতো বিঁধছিল, কিন্তু প্রিয়া সূঁচটিকে বাইরে না বের করা শিখে গিয়েছিল, বরং সেটিকে সেখানেই থাকতে দেওয়া শিখে গিয়েছিল। এটি মনে করিয়ে দেওয়ার জন্য যে দয়ালুতার সবসময় কোনো না কোনো মূল্য থাকে। ফিরে যাওয়ার সময় সে একটি ছোট খালের ধার দিয়ে হাঁটল। শুকনো জল মাটিতে ফাটল ফেলে দিয়েছিল। দূরে একটি ছায়া ঝুঁকেছিল। গামছা অর্ধেক মুখ ঢেকে রেখেছিল। পিঠ রোদে ঝুঁকেছিল। এটি ছিল রামলাল।
সে রাতের বৃষ্টিতে ভাঙা কিনারাটি ঠিক করছিল। ভেজা মাটি পিছলে যাচ্ছিল, উপরে যাচ্ছিল এবং তারপর নিচে বয়ে যাচ্ছিল। তার হাত কাঁপছিল, কিন্তু সে তবুও এক একটি কোদাল মাটি দেওয়ার চেষ্টা করছিল। প্রিয়া কিছু বলল না। সে সবজি নিচে রাখল, আস্তিন গোটালো এবং এগিয়ে গেল। সে মাথা তুলল, চোখে আশ্চর্য ছিল। কি করছো প্রিয়া বেটি? আমি আপনাকে সাহায্য করব নানাজি। সে থামানোর চেষ্টা করল, কিন্তু কিছু বলার আগে সে নিচে ঝাঁপিয়ে পড়ল এবং তার হাত থেকে কোদালটি ছিনিয়ে নিল। আমাকে কোদাল চলাতে দিন, আমি যুবতী, আমার মধ্যে বেশি শক্তি আছে, আপনি একটু বিশ্রাম নিন। সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর পিছিয়ে গেল। সে তাকে এক একটি কোদাল মাটি দিতে দেখল। কপালে ঘাম ঝরছিল, কিন্তু সে অভিযোগ করছিল না। শহরের সেই মেয়েটিকে এখন কাদা এবং মাটিতে সানা দেখে তার হঠাৎ নিজের হৃদয়ে একটি অদ্ভুত উষ্ণতা অনুভব হল। গ্রামের মহিলারা কি বলছিল তাদের কথা শুনো না। প্রিয়া মৃদু হাসল। শুনি, কিন্তু বোঝার জন্য শুনি, ভয় পাওয়ার জন্য নয়। সে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর সে ধীরে করে বলল, মানুষের মুখে ঢাকনা থাকে না। যতক্ষণ আমরা সঠিক জীবনযাপন করি ততক্ষণ আমাদের ভয় পাওয়ার দরকার নেই। সে মাথা তুলল, তার চোখে দৃঢ়তা চকচক করছিল। তাহলে আমাকে আপনার সাথে সঠিক জীবনযাপন করতে দিন। যদি লোকেরা এটা না মানে যে আপনি একজন ভালো মানুষ, তাহলে আমি আমার জীবনযাপনের পদ্ধতি দিয়ে তা প্রমাণ করব। একটি হালকা বাতাস বইল। আকাশে ধুমার আশের মতো পাতলা মেঘ দূরে ক্ষেতের শেষের দিকে উড়ে গেল। রামলাল কিছু বলল না, কিন্তু তার গামছার নিচে তার চোখ এমনভাবে চকচক করছিল যেন সকালের রোদ তাদের উপর পড়ছিল। সে ওর প্রিয়া মাটি দিতে থাকল। কেউ কারো সাথে কিছু বলল না, কিন্তু তাদের মধ্যে একটি সুতো ধীরে ধীরে যুক্ত হচ্ছিল। রক্তের বন্ধন দিয়ে নয়, বরং দৈনন্দিন জীবনের টুকরোগুলো দিয়ে, নীরব অসুবিধাগুলো দিয়ে, এবং সেই গুজবগুলো দিয়েও যাদের তারা মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছিল। পশ্চিম ভারতের দুপুর ওমস ভরা ছিল। বাতাস শুকনো ইউক্যালিপটাস গাছগুলো থেকে সরসর শব্দ করে পার হচ্ছিল। কুড়েঘরের পুরানো টিনের ছাদে পত্তা খড়খড় করছিল। এটি এমন লাগছিল যেন সময় খুব ধীরে ধীরে জীবনের একটি পত্তা উল্টাচ্ছিল। প্রিয়া খালি কুড়েঘরের মাঝখানে দাঁড়িয়েছিল, এমন একটি জায়গা যেখানে কিছুদিন আগে পর্যন্ত সে একজন অচেনা ছিল। এখন সে চুলার ছাই, পুকুরের জলের গন্ধ আর সেই জাল সেলাই করা মানুষটির সাধারণ উষ্ণতার অভ্যস্ত হয়ে গিয়েছিল। রামলাল সকাল থেকেই বাজারে গিয়েছিল, বলে যে সে জাল বাঁধার জন্য কিছু দড়ি আর অমাবাস্যার পূজার জন্য কিছু ফাল কিনতে যাচ্ছে। কুড়েঘরে এখন শুধু দেওয়ালে ঝোলানো হাত পাখার আওয়াজ আর প্রিয়ার নীরব ছায়া ছিল, যা কিছু পুরানো জিনিস গোছাচ্ছিল। সে জানত যে এখন তার চলে যাওয়ার সময় এসে গেছে। গুজবগুলোর কারণে নয়, না এই কারণে কি তার মানে হয়েছিল এখন এখানে কোনো জায়গা নেই, বরং এই কারণে কি সে বুঝতে পারেছিল কি কিছু অনুগ্রহকে হৃদয়ে একটি সেরে ওঠা ক্ষতের মতো শান্ত থাকতে দেওয়া উচিত, শুধু আদর করা উচিত, খোটা উচিত নয়। সে সেই পুরনো রুমালটি, যার ওপর গুড়িয়া লেখা ছিল, ছোট টেবিলের ওপর বিছাল। তার ওপর সে আগে থেকে তৈরি করা কাগজপত্রের একটি বান্ডেল রাখল। পুকুরের পাশের জমির মালিকানার কাগজপত্র, যার জন্য সে তার উকিল বন্ধুর কাছ থেকে 2 দিনের মধ্যে কাগজপত্র তৈরি করিয়ে নিয়েছিল। সে তার ওপর রামলালের নাম লিখল না, শুধু খালি জায়গা রেখে দিল এবং একটি ছোট লাইন লিখে দিল, সবচেয়ে যোগ্য ব্যক্তির জন্য। পাশে একটি রূপোর চুড়ি রাখা ছিল, যা তার মা মারা যাওয়ার আগে নিজের মেয়ের জন্য রেখে যাওয়া একমাত্র জিনিস ছিল। চুড়ির ভেতরে 2 আবছা অক্ষর খোদাই করা ছিল, শান্তি। সে 2 জিনিসকে রুমালের মধ্যে মুড়ে দিল, একটি সাধারণ গিট দিয়ে বাঁধল, কোনো ফিতে নয়, কোনো খাম নয়, কোনো রঙিন কাগজ নয়। তারপর সে দেওয়ালের কাছে রাখা পুরনো চালের পাত্রের কাছে গেল, সেই মাটির পাত্র যা রামলাল প্রতিদিন পোড়া ভাত বানানোর জন্য ব্যবহার করত। প্রথমবার যখন সে খেয়েছিল তখন তার অদ্ভুত লেগেছিল, পরের বার তার অভ্যাস হয়ে গেল, আর এখন এটি একটি গম্ভীর স্মৃতির সুগন্ধির মতো ছিল। সে ঢাকনা খুলল, রুমালের প্যাকেটটি পাত্রের ভেতরে রাখল, এত সতর্কতার সাথে যেন সে কোনো পবিত্র জিনিসকে সবচেয়ে নিরাপদ জায়গায় রাখছিল। উপহারের প্যাকেটের পাশে সে কোমল হাতে লেখা একটি হাতে লেখা চিঠি রাখল। যদি আপনি এই চিঠিটি পড়ছেন, তবে আমাকে খোঁজার চেষ্টা করবেন না, যাতে এই অনুগ্রহ স্মৃতিতে শান্ত থাকে। আমার মা বলতেন, গরিব মানুষ যখন আমাদের সাহায্য করে তখন তারা বিনিময়ের আশা করে না, তাই যদি সুযোগ হয় তাদের চুপচাপ সাহায্য করা উচিত। আমি সেই ব্যক্তির মেয়ে যে কখনো আপনার কাছে ঋণী ছিল। আমি বাকি অংশ ঠিক সেইভাবেই শোধ করতে চাই যেভাবে মা চাইতেন, কোনো গোলমাল ছাড়াই, কোনো জাহির না করে, শুধু একটি কৃতজ্ঞ হৃদয় থাকা উচিত।
যদি কোনোদিন আপনি কুঁড়েঘরের সামনের গাছের নিচে আরও ছায়া দেখেন তবে বুঝে যাবেন যে আমি ফিরে এসেছি, কিন্তু পরের বার যখন আমি এখানে আসব তখন অতিথি হয়ে নয়, আপনাকে নিজের নানার মতো ভালোবাসি। প্রিয়া লেখার পর সে অনেকক্ষণ চুপচাপ বসে রইল। কপালে ঘাম ছিল, কিন্তু গরম লাগছিল না। হয়তো এই কারণে যে তার হৃৎপিণ্ড শান্ত হচ্ছিল। সে কুঁড়েঘরের ছোট পূজার কোণার দিকে দেখল। তার মায়ের পুরনো ছবিটি এখনও সেখানেই ঝোলানো ছিল, একটি সাধারণ কাঠের ফ্রেমে রাখা। নিচে পাকা হলুদ কলার একটি প্লেট ছিল। সে কাছে গেল, একটি আগরবাতি জ্বালালো। ধোঁয়া ছবিটিকে আবছা করতে করতে উপরে উঠল। সে হাত জোর করল, গম্ভীরভাবে মাথা নিচু করল। একটি প্রণাম চলে যাওয়া ব্যক্তির জন্য, একটি প্রণাম সেই ব্যক্তির জন্য যে তার মাকে আশ্রয় দিয়েছিল, এবং একটি প্রণাম নিজের জন্য, যেন একটি প্রতিশ্রুতি যে সে আরও দয়ালু, সরলতা এবং কৃতজ্ঞতা নিয়ে জীবনযাপন করবে। বাইরে চপ্পলের আওয়াজ শোনা গেল। সে জানত যে রামলাল ফিরে আসতে চলেছে, কিন্তু এইবার সে অপেক্ষা করল না। সে ঘুরল এবং কুঁড়েঘর থেকে বাইরে বেরিয়ে গেল। দুপুরের রোদ সকালের চেয়ে বেশি তীব্র ছিল। শুকনো ক্ষেতের উপরিভাগে রূপর মতো চকচক করছিল। সে গাড়িতে বসল, সিট বেল্ট বাঁধল। পিছন দেখার আয়নায় দেখল না, কিন্তু যখন গাড়ি চলতে শুরুই করছিল সে এক মুহূর্তের জন্য থামল। ঘুরে সেই কুঁড়েঘরের ছাদটিকে দেখল, যা তাকে একটি ছোট কিন্তু গভীর সপ্তাহ দিয়েছিল, যা শহরে কাটানো 10 দৌড়ঝাঁপ ভরা বছরের চেয়েও বেশি গভীর ছিল। সে হাসল এবং ফিসফিস করে বলল, আমি ফিরে আসব, কিন্তু পরের বার অতিথি হয়ে নয়। গাড়ি চলতে শুরু করল। ধীরে ধীরে আসমান রাস্তায় এগিয়ে গেল। তার ছায়া ইউক্যালিপটাস গাছগুলোর পিছনে ধীরে ধীরে মিলিয়ে গেল। পিছনে একটি পুরনো কুঁড়েঘর, একটি পোড়া ভাতের পাত্র, একটি না করা প্রতিশ্রুতি, এবং এমন একটি সম্পর্ক রেখে গেল যাকে নাম দেওয়ার জন্য রক্তের সম্পর্কের প্রয়োজন ছিল না। কুঁড়েঘরের পিছনের ক্ষেতে তখনও মধুর মতো সোনালি রোদ ছড়ায়নি। খালের ধার থেকে বাতাস ঘাসের ঝোপগুলো থেকে পার হচ্ছিল, যার ফলে জলের বুদবুদের মতো ছোট সাদা ফুলগুলো নড়ছিল। রামলাল তার পরিচিত ইউক্যালিপটাস গাছের নিচে পা গুটিয়ে বসেছিল। তার হাত এখনও দ্রুত সেই জালের টুকরোটি সেলাই করছিল, যা কাল রাতে ইঁদুরে কেটে দিয়েছিল। তার পুরনো টুপিটা মুড়ে দেওয়া ছিল, যা তার অর্ধেক মুখ ঢেকে রাখছিল। ছায়ায় তার চোখ শুকনো ক্ষেতের উপর স্থির ছিল, যেখানে দূরে কিছু বক উড়তে দেখা যাচ্ছিল। তার হৃৎপিণ্ড হঠাৎ ভারী হয়ে গেল। যেই দিন থেকে প্রিয়া চলে গিয়েছিল, ছোট কুঁড়েঘরে পায়ের আওয়াজ ছিল না, সকালে নানাজি ডাকার আওয়াজ ছিল না, এবং সেই উষ্ণতাও ছিল না যার সে অজান্তে এত কম দিনেই অভ্যস্ত হয়ে গিয়েছিল। সে একটি দীর্ঘশ্বাস নিল এবং নিজের মনেই বিড়বিড় করল, এই দুনিয়ায় অনুগ্রহ ভুলে যাওয়া সহজ, কিন্তু শত্রুতা লম্বা সময় ধরে থাকে। আমি কারো কাছে অনুগ্রহের আশা করি না, শুধু এটাই চাই যে যে কখনো দুঃখী ছিল সে এখন ভালো জীবনযাপন করছে। এটাই আমার জন্য সুখের কথা। দূর থেকে একটি গাড়ির আওয়াজ তার ভাবনাগুলোকে ভেঙে দিল। একটি ধূসর রঙের পিকআপ ট্রাক ধীরে ধীরে কুঁড়েঘরের সামনের কাঁচা রাস্তায় এলো, যার ফলে ধুলোর কুণ্ডলি উঠল। রামলাল মাথা তুলল এবং চোখ সরু করল। গাড়িটিও নতুন ছিল, নাম্বার প্লেটও নতুন, এবং ভেতরে বসা লোকটিও নতুন ছিল। গাড়ির দরজা খুলল। প্রায় 30 বছরের একজন লোক নিচে নামল। লম্বা, রোগা, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা, মুখে বন্ধুত্বপূর্ণ হাসি ছিল। সে কাছে এলো এবং ধীরে করে মাথা নিচু করে নমস্কার করল। আপনি রামলালজি? রামলাল হাঁটুতে হাত রেখে ওঠার চেষ্টা করল। সে উত্তর দেওয়ার আগেই সেই লোকটি তার পকেট থেকে একটি খাম এবং কাপড়ে মোড়া একটি ছোট প্যাকেট বের করল। প্রিয়া নামের কেউ আপনার জন্য এটি পাঠিয়েছেন, বলেছেন যে এটিকে ফেরত দেবেন না। রামলাল কিছু বলল না। সে খামটি নিল। তার উপর বেগুনি কালি দিয়ে লেখা চেনা হাতের লেখা দেখল, সেই ব্যক্তির জন্য যিনি আমার মা এবং আমার হৃদয়কে বাঁচিয়েছিলেন। সে কাপড়ের প্যাকেটটি ধীরে ধীরে খুলল। একটি পুরনো রুমাল সামনে এলো, যার ভেতরে কাগজপত্রের একটি বান্ডিল এবং সময়ের সাথে কালো হয়ে যাওয়া একটি রূপোর চুড়ি ছিল। একটা রূপালি চুড়ি জড়ানো ছিল। সবকিছু এক মুহূর্তের জন্য থেমে গেল। সে চুড়িটি দেখল। তার আঙুল ধীরে ধীরে ক্ষয় যাওয়ার উপর কিনারাটির উপর ঘুরল। ভিতরের দিকে একটি ছোট, আবছা কিন্তু চেনা শব্দ খোদাই করা ছিল, শান্তি। সে ধীরে ধীরে পড়ল এবং তারপর হঠাৎ থেমে গেল। তার হাত কাঁপতে লাগল। তুমি ফিরে এসেছ আশা। ড্রাইভার কাছে দাঁড়িয়ে কিছুটা অস্বস্তিতে ছিল। জি, আমাকে তো শুধু এই কাগজপত্রগুলো পৌঁছানোর জন্য পাঠানো হয়েছে। তিনি বলেছেন যে যদি আপনি জমি নিতে মানা করেন তবে চুরিটি রেখে দেবেন, কিন্তু যদি আপনি এটি গ্রহণ করেন তবে এটিকে একজন বয়স্ক মানুষের আশীর্বাদ মনে করবেন। রামলাল উত্তর দিল না। বাতাস বইল।
তার কপালে থাকা সাদা চুল উড়িয়ে দিল। সে তার মুখ ফিরিয়ে নিল। তার চোখ লাল ছিল, কিন্তু একটিও অশ্রু ঝরল না। কিছুক্ষণ পর সে মাথা নাড়ল। তার কণ্ঠস্বর কেঁপে উঠল। ঠিক আছে, তবে আমি এটি গ্রহণ করছি, কিন্তু ধন সম্পদ হিসেবে নয়। আমি এটিকে একজন আত্মীয় হিসেবে গ্রহণ করছি। ড্রাইভার হাসল, মাথা নিচু করে নমস্কার করল এবং গাড়িতে উঠে গেল। পিকআপ ট্রাকটি ক্ষেতের মোড়ে ঘুরল এবং লাল ধুলোয় মিলিয়ে গেল। বসন্তী বাঁধের কাছে দূরে দাঁড়িয়েছিল। হাতে তখনও সবজির ঝুড়ি ছিল। এই দৃশ্য দেখে সে চোখ সরু করে দেখল। কেউ কিছু বলল না, কিন্তু তার কৌতূহলী চোখ যেন প্রথমবার মতো শান্ত হয়ে গেল। এখন উপহাস করার মতো কিছু ছিল না, কারণ যা কিছু সে এইমাত্র দেখেছিল তা প্রতিটি গুজব থেকে বেশি পবিত্র ছিল। রামলাল কুড়ে ঘরে ফিরে এলো। তার হাতে তখনও রুমাল, চুড়ি এবং কাগজপত্রের বান্ডিল ছিল। সে সবকিছু ছোট পূজা ঘরে রেখে দিল। আশার ছবি তখনও সেখানেই ছিল। ছবিতে থাকা মেয়েটির মুখে এখন একটি রূপালী চুড়ি পরিয়ে দেওয়া হয়েছিল, যা একটি গভীর সম্পর্কের প্রমাণ ছিল। সে ধীরে ধীরে একটি দীর্ঘশ্বাস নিল এবং তারপর একটি আগরবাতি জ্বালালো। 10 বছরেরও বেশি নীরবতার পর সেই কোণায় জ্বালানো প্রথম আগরবাতি। ধোঁয়া উপরে উঠল, যেন মায়ের চুলা থেকে ওঠা সন্ধ্যার খাবারের ধোঁয়া। বাইরে ক্ষেত থেকে বাতাস দরজার ফাটল দিয়ে বয়ে এলো। দেওয়ালের বাইরে শুকনো কলার পাতাগুলোকে সরসর শব্দে নাড়িয়ে দিল। রামলাল বসে পড়ল, চোখ বন্ধ করে নিল। অনেকক্ষণ পর সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, হয়তো মানুষ পা দিয়ে নয়, বরং অন্যদের হৃদয় দিয়ে ফিরে আসে। সেই সন্ধে আকাশ ঠান্ডা ছিল। সূর্য তখনও গ্রামের সবচেয়ে উঁচু ইউক্যালিপটাস গাছের চূড়ায় হালকা হালকা আটকে ছিল। বাতাস কাঁচা রাস্তা পেরিয়ে গেল, যা ক্ষেতের দিকে যেত, যার ফলে দুপাশের বুনো ঘাস এমনভাবে নড়ছিল যেন কেউ ধীরে ধীরে ফিসফিস করছিল। সেই রাস্তায় এখন একটি নতুন গাড়ির চাকার দাগ ছিল, যা স্মৃতির ফিরে আসার চিহ্নের মতো পরিষ্কার দেখা যাচ্ছিল। একটি মুক্তোর মতো সাদা গাড়ি কুড়েঘরের সামনে থামল। দরজা খুলল, একজন মহিলা নিচে নামল। সাধারণ লম্বা স্কার্ট পরা। হাতে একটি ঝুড়ি ছিল, যার মধ্যে বই, মিষ্টি এবং সতর্কতার সাথে মোড়ানো একটি ছবি ছিল। হরি, যে সেই সময় কাছে কিছু বাচ্চাদের সাথে দড়ি লাফাচ্ছিল, চোখ বড় করে দেখতে থাকল। সে কিছুক্ষণ অবাক হয়ে রইল, তারপর এমনভাবে চিৎকার করল যেন সে তার কোনো প্রিয় তারকাকে দেখেছে। সেই সুন্দরী দিদি ফিরে এসেছে, সেই যে রামলাল নানার কুড়েঘরে থাকত। তার আওয়াজ এত জোরে ছিল যে বারান্দায় বসে মটরশুঁটি ছাড়ানো বসন্তীও মাথা তুলে দেখল। সে চোখ সরু করল এবং ঝুড়ি প্রায় ফেরেই দিয়েছিল যখন সে গাড়ি থেকে নামা লোকটিকে চিনতে পারল। হে ভগবান, সেই মেয়েটি সত্যি ফিরে এসেছে। কুড়েঘরের ভেতরে রামলাল একটি বাঁশের ঝুড়ি হ্যান্ডেল ঠিক করছিল যখন সে বাইরে বাচ্চাদের চিৎকার শুনতে পেল। সে কিছু বুঝতে পারার আগেই একটি ছায়া উঠোনে এলো এবং কুড়েঘরের দরজায় থেমে গেল। আপনি কি সত্যি আমাকে আপনার নাতনি মানবেন, নাকি আপনি শুধু সেই সময় আমার মন রাখার জন্য বলেছিলেন? সে মাথা তুলল, এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল। তারপর সে হাসল, এমন একটি হাসি যা ঘাবড়ে যাওয়া এবং অনুভূতিতে এতটাই ভরা ছিল যে সে কিছু বলতে পারল না। শুধু কাঁপতে থাকা হাতে প্রিয়ার গলায় জড়ানো ওড়নাটি ছুঁয়ে দেখল, যেন সে পরীক্ষা করতে চায় যে এই সেই মেয়েটি কিনা যে কিছুদিন আগে চুপচাপ চলে গিয়েছিল। প্রিয়া হাসিতে ফেটে পড়ল, উপহারের ঝুড়ি নিচে রেখে দিল। আমি সত্যি ফিরে এসেছি নানাজি, এইবার খালি হাতে নয়, হরির জন্য জিলিপিও এনেছি এবং এটি আমার মায়ের ছবি। এটিকে বড় করিয়েছি যাতে আপনি এটিকে ঠিকভাবে পূজাঘরে রাখতে পারেন। সে ছবিটি খুলল এবং টেবিলের ওপর রেখে দিল। বছরের পর বছর পুরনো কালো সাদা ছবিটি এখন বড় হয়ে গিয়েছিল। একটি সাধারণ কিন্তু সুন্দর কাঠের ফ্রেমে বাঁধানো ছিল। তার মা, আশা, সেই চোখ, সেই হাসি, শুধু এখন আরও পরিষ্কার এবং আরও বেশি উপস্থিত, যেন সে সত্যিই ফিরে এসেছে। রামলাল বসে পড়ল। তার চোখ এখন তার লালচে ভাব লুকাতে পারছিল না। সে ছবিটি ছুঁয়ে দেখল, তার ঠোঁট মরল। আশা, আজ আমরা সবাই একসাথে আছি, তাই না? প্রিয়া মাথা নাড়ল এবং তারপর ধীরে করে বলল, আমার এখন আর কেউ নেই যাকে আমি আত্মীয় বলতে পারি, কিন্তু যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনাকে সারা জীবন নানাজি বলবো। রামলাল তার হাত ধরল। তার চোখ যেন কতগুলো বন্যার ঋতুকে একসাথে ধরে রেখেছিল। বাইরে বসন্তী লুকিয়ে দেখছিল, চোখ বড় হয়ে গেল, মুখে বিড়বিড় করল। গ্রামের সবচেয়ে গরিব কুঁড়েঘর এখন সবচেয়ে ধনী হৃদয়ের জায়গা হয়ে গেছে। প্রিয়া উঠল, তাকে উঠোনে নিয়ে গেল। নানাজি, বাইরে এসে দেখুন, আমি ভেবেছি যে গেটের সামনে একটি ছোট বোর্ড লাগাবো, যার নাম হোগা সুকুন কা ঘর, শান্তির ঘর।
যে কেউ ক্লান্ত, দুঃখী, যার থামার জায়গা দরকার সে এখানে আসতে পারে। রামলাল অবাক ছিল, এমন নাম কেন? কারণ আমার মা এই কোণে ঘরে শান্তি পেয়েছিলেন, আর আমিও, তাই এখন আমরা সেই শান্তি অন্যদের জন্য বজায় রাখব। কাঠের বোর্ডের ওপর যা সে সাদা রং করেছিল এবং তার ওপর হলুদ গাঁদা ফুল এঁকেছিল সেটিকে একটি দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হলো। যখন বাতাস বইত তখন বোর্ডটি ধীরে ধীরে নড়ত এবং একটি ছোট উইন্ড চাইমের সাথে ধাক্কা লাগত, যা প্রিয়া এনেছিল। টিন টিন শব্দ, যেন শান্তির মাঝে হৃদয়ের সুর। রামলাল কাছে দাঁড়িয়েছিল, দুটো হাত একে অপরের সাথে জড়ানো ছিল, যেন এই হঠাৎ পাওয়া খুশির সাথে কি করবে তা সে জানত না। আর সে এখন অতিথি ছিল না, না শহর থেকে গ্রামে এসে ফিরে যাওয়া কেউ ছিল। এখন সে এই জায়গার একটি অংশ ছিল। সে ঘুরল এবং রামলালকে দেখে হাসিতে ফেটে পড়ল। তারপর উঠোনের মাঝখানে প্রতিবেশীদের অবাক এবং ধীরে ধীরে প্রশংসায় ভরা চোখের মাঝে তাকে জড়িয়ে ধরল। নানাজি, আমি বাড়ি ফিরে এসেছি। বাচ্চারা হাততালি দিতে লাগল। হরি হাসতে হাসতে উঠোনের চারপাশে দৌড়ে বেড়াতে লাগল। বসন্তী প্রথমবারের মতো কিছু বলল না। সে ঘুরল, কিন্তু তার ঠোঁটে একটি হালকা হাসি ছিল এবং তার হৃদয়ে হয়তো একটি ছোট বিশ্বাস অঙ্কুরিত হয়ে গেল যে কিছু লোক গ্রাম ছেড়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য নয়, বরং একটি হারানো হৃদয়কে ফিরে পাওয়ার জন্য আসে। সপ্তাহান্তের সকালে আকাশ অদ্ভুতভাবে পরিষ্কার এবং নীল ছিল। মেঘ ইউক্যালিপটাস গাছগুলোর চূড়ায় ধীরে ধীরে ভাসছিল এবং বাতাস সদ্য কাটা ধান ক্ষেত থেকে বয়ে আসছিল, তার সাথে নতুন খড় এবং কোণে ঘর থেকে ওঠা চুলার ধোঁয়ার গন্ধ নিয়ে আসছিল। রামলালের ছোট কুড়ে ঘর পুকুরের ধারে মুখ লুকিয়েছিল। সব সময়ের মতো ঘরের পিছনে কলার ঝোপ বাতাসে সরসর করছিল। পাতাগুলো এমনভাবে নড়ছিল যেন দূর থেকে কাউকে হাত নেড়ে ডাকছিল। রামলাল জল গরম করার জন্য চুলা জ্বালাতে ব্যস্ত ছিল। হাতে শুকনো কাঠের একটি ডাল নিয়ে পুরনো অ্যালুমিনিয়ামের পাত্রের ওপর ধীরে ধীরে মারছিল। তখনই সে গেটের সামনে একটি গাড়ি থামার আওয়াজ শুনতে পেল। 3 জন যুবক, 2টো ছেলে এবং একটি মেয়ে একটি ক্রিম রঙের গাড়ি থেকে নিচে নামল। তারা ব্যাকপ্যাক পরেছিল এবং হাতে ছোট ফলের ব্যাগ ছিল। তাদের চোখে কৌতূহল এবং প্রশংসার ঝলক ছিল। জি, এটা কি সুকুনকা ঘর? রামলাল চোখ শুরু করে দেখল। হাতের ভর দিয়ে সোজা দাঁড়াল। সে মাথা নাড়ল। হ্যাঁ, এটাই। কি ব্যাপার বাচ্চাদের? মেয়েটি এগিয়ে গেল। তার আওয়াজ ইতস্তত ভরা কিন্তু সত্যি ছিল। জি, আমরা শহর থেকে এসেছি। কিছুদিন আগে আমরা ইন্টারনেটে আপনার একটি ভিডিও দেখেছিলাম। আপনি পুকুরের কিনারা ঠিক করছিলেন। হাসতে হাসতে এক জায়গায় আপনি বলছিলেন যে এমন করছি যাতে মাছ দূরে ভেসে না যায়। আমরা খুব প্রভাবিত হয়েছি, তাই শুধু আপনার সাথে দেখা করতে চলে এলাম। আরেকটি ছেলে তাড়াতাড়ি মিষ্টির একটি প্যাকেট, তেলের একটি বোতল এবং চায়ের একটি কৌটা এগিয়ে দিল। আমরা সামান্য উপহার এনেছি, বেশি কিছু নয়, কিন্তু এটি আমাদের মন থেকে। রামলাল কিছুটা অস্বস্তিতে ছিল। সে জিনিসপত্রের ব্যাগগুলো দেখল এবং তারপর সেই 3 অচেনা মুখকে, যারা অদ্ভুতভাবে নিজের মনে হচ্ছিল। সে মাথা নেড়ে ভাঁজ পড়া হাসি দিল। আমি তো কিছু করিনি, আমি তো শুধু জাল সেলাই করি, রান্না করি আর জীবন যাপন করি। জি, কিন্তু আপনার জীবনযাপনের পদ্ধতি আমাদের নিজেদের ওপর লজ্জিত করে। ভিডিওতে লেখকরা এমনটাই লিখেছিলেন, যুবক বন্ধুটি উৎসাহের সাথে বলল। সেই সময় বসন্তী খালের ধারে মটরশুঁটি তুলছিল। শব্দ শুনে সে মাথা তুলে দেখল। সে চোখ বড় করে বিড়বিড় করল, হে ভগবান, এটা তো ইন্টারনেটেও চলে গেছে। এখন তো হয়তো টিভিতেও বিখ্যাত হয়ে যাবে, কোনো নায়কের মতো। গ্রামের পাশ দিয়ে যাওয়া কিছু লোক দেখতে লাগল। কিছু লোক থেমে ছবি তুলল, কিছু লোক জিজ্ঞেস করল যে এই সেই লোক কিনা, এবং তারপর নিজেদের মধ্যে কথা বলতে লাগল। রামলালের মুখ লাল হয়ে গেল। সে তাড়াতাড়ি উঠোনে পড়ে থাকা কিছু আবর্জনা ঝাঁটা দিয়ে পরিষ্কার করল এবং যুবকদের বসার জন্য কিছু পুরনো বেতের চেয়ার বের করল। তারা প্রায় 1 ঘন্টা থামল। তারা ভিড় ভরা শহর থেকে শুরু করে আজকের যুবকদের অদৃশ্য চাপ পর্যন্ত সব কিছু বলল। কেউ জিজ্ঞেস করল, কাকু, আপনি একা থেকেও এত খুশি কিভাবে থাকেন? সে শুধু হেসে ছোট উত্তর দিল, কারণ আমি একা অনুভব করি না। সব জায়গায় আলো আছে, শুধু আমাদের চোখ বন্ধ করা উচিত নয়। তারপর তারা ছবি তোলার অনুমতি চাইল। সে কয়েকবার মানা করল, কিন্তু তারপর রাজি হয়ে গেল, কারণ তার মনে হলো যে বাচ্চারা সত্যিকারের মন থেকে বলছে। কথা তখন বদলালো যখন সে দুপুরের খাবার একা খাওয়ার জন্য কলার ঝোপের পিছনে গেল, যেমনটা সে প্রতিদিন করত। ঠান্ডা ভাত, লবণ এবং কিছু শুকনো মাছ।
সেই তিনজনের মধ্যে একজন চুপচাপ পিছনে এলো এবং লুকিয়ে ছবি তোলার জন্য তার ফোন বের করল। ঠিক সেই সময় একটি পরিষ্কার আওয়াজ শোনা গেল, তুমি কি করছো? অনুমতি ছাড়া কারো ছবি তোলা অসম্মানজনক। সবাই চমকে ঘুরে তাকালো। প্রিয়া বাঁধের ধারে দাঁড়িয়েছিল, হাতে বইয়ের একটি স্তূপ ছিল, তার চোখ ঠান্ডা ছিল। লোকটি ঘাবড়ে গেল। জি, আমি তো শুধু একটি শান্ত দৃশ্যের ছবি নিচ্ছিলাম, আমার কোনো ভুল উদ্দেশ্য ছিল না। শান্তি, যাকে লুকিয়ে ছবি তুলতে হয়। প্রিয়া এগিয়ে গেল, রামলালের সামনে দাঁড়িয়ে গেল। তুমি এই ছবিটি ডিলিট করে দাও, এক্ষুনি। পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে গেল। পুরো দলটি তাড়াতাড়ি ক্ষমা চেয়ে চুপচাপ চলে গেল। এখন শুধু প্রিয়া এবং রামলাল কুড়েঘাড়ের পিছনে বসেছিল, হালকা বাতাস এবং ঘাসের ঝোপের মাঝে, যা মাথা নিচু করেছিল, যেন তারাও দুঃখী। নানাজি, আপনি কি রেগেছেন? রামলাল তার দিকে দেখল না, সে শুধু একটি দীর্ঘশ্বাস নিল এবং তারপর দাঁত বের করা হাসিসহ হাসল। না, আমার তো শুধু হাসি আসছে, হয়তো তারা কখনো কোনো গরিবকে খুশি মনে খেতে দেখেনি। প্রিয়া চুপচাপ বসে রইল, সে ধীরে ধীরে তার হাত ধরে নিল। আমাকে ক্ষমা করে দিন, আমি ভেবেছিলাম যে আমি ভালো কথা ছড়াচ্ছি, কিন্তু আমি আপনার শান্তি ছিনিয়ে নিয়েছি। সে তার মাথায় হাত বুলিয়ে দিল, তার কণ্ঠস্বর ধীর কিন্তু দৃঢ় ছিল। যদি তুমি সততার সাথে জীবনযাপন করো, তবে লোকেরা তা দেখবে, দেখানোর দরকার নেই। এবং যে কেউ এখানে আসে, আমি তাকে স্বাগত জানাবো, কিন্তু আমি ভালো কাজ এই কারণে করি না যে লোকেরা আমাকে জানুক। রোদ কলার পাতা থেকে ছেঁকে সেই বুড়ো হাতগুলোর উপর পড়ছিল, যা বাঁশের চপস্টিক শক্ত করে ধরেছিল। একটি সাধারণ খাবার, কিন্তু প্রিয়ার জন্য এটি সেই মুহূর্ত ছিল যখন সে বুঝতে পারল যে কিছু মহান জিনিসের জন্য মঞ্চের প্রয়োজন হয় না, শুধু একটি কুঁড়েঘর, একজন নানা এবং খুশি মনে খাওয়া একটি খাবারই যথেষ্ট। পশ্চিম ভারতের আকাশ সকাল থেকেই বিষণ্ণ ছিল। বৃষ্টি মাকড়সার জালের মতো পুকুরের উপরিভাগে ছড়িয়ে পড়ছিল। কলার পাতাগুলো নিচে ঝুঁকেছিল, যার ওপর পরিষ্কার জলের ফোঁটা জমেছিল, যা কুঁড়ে ঘরের উঠোনের মাটিতে টপ টপ করে পড়ছিল। ভেতরে রামলাল বারান্দার নিচে চুপচাপ বসেছিল, হাতে গরম চায়ের পেয়ালা ছিল। পাশে হলুদ হয়ে যাওয়া কাগজপাত্রের চিঠির একটি স্তূপ ছিল। যেই দিন থেকে সুকুনকা ঘরকে লোকেরা জানতে শুরু করেছিল, চিঠি বেশি আসতে শুরু করেছিল। কিছু লোক শুধু ধন্যবাদ পাঠাত, কিছু পরামর্শ চাইত, কিছু অদ্ভুত চিঠিও ছিল যাতে নাম বা ফোন নম্বর ছিল না, শুধু দুটো শব্দ লেখা ছিল, নানাজির জন্য। রামলাল একবারে সব পড়ত না, প্রতিদিন সে কিছু বের করত এবং ধীরে ধীরে এক একটি চিঠি পড়ত। প্রিয়া প্রায়ই মজা করত, নানাজি, আপনি এমনভাবে পড়ছেন যেন অন্য কারো ডায়েরি। সে শুধু হেসে দিত, তার চোখে সম্মানের ঝলক থাকত। কিন্তু আজ যখন সে বাঁশের ঝুড়িতে ভুলে যাওয়া পুরনো পাথরগুলো বাছাই করছিল, একটি ভাঁজ করা খাম বাইরে পড়ে গেল। তার ওপর শুকনো মাটির কিছু দাগ ছিল, কোনো টিকিট নেই, কোনো প্রেরক নেই। খামের সামনের হাতের লেখা তীরচক ছিল, কালি দিয়ে লেখা কলম, যা আবছা হয়ে গিয়েছিল। রামলাল চাচার জন্য, যদি কেউ পায় তবে দয়া করে দিয়ে দিন। সে চিঠি খুলল। একটি ছাত্রের কপির পাতা সামনে এলো। লাইনগুলো সমানভাবে টানা ছিল, কিন্তু হাতের লেখা তীরচক এবং কাঁপছিল, যেন লেখকের হাত ছোট। আমার নাম হরি, আমি 10 বছরের। আমার মা গত বছর চলে গেছেন। আমি আমার বাবাকে কখনো দেখিনি। এখন আমি একটি অনাথ আশ্রমে থাকি, সেখানেও ভালো লাগে। আন্টি রান্না করেন, ভাই বোন আছে, কিন্তু আমার মায়ের খুব মনে পড়ে। সেই দিন আমি আশ্রমের এক দাদার পুরনো ফোন দেখলাম, তাতে আপনার জাল সেলাই করার ভিডিও ছিল। আপনি খুব ভালো কথা বলেছেন। আপনার মুখ আমার স্বপ্নে দেখা নানাজির মতো, তাই আমি চিঠিটি লিখছি। আমি জানি না আপনি কে, না এটা নিশ্চিত যে চিঠিটি আপনার কাছে পৌঁছাবে, কিন্তু যদি কোনো অলৌকিক ঘটনা হয় তবে আমি আপনাকে নানাজি বলতে চাইব। শুধু একদিনের জন্যও চলবে। যদি আপনার ভালো না লাগে তবেও কোনো ব্যাপার না, আমি শুধু আমার মন হালকা করার জন্য লিখেছি, হরি। প্রিয়া সেই সময় কুঁড়েঘরের পিছনে সবজি কাটছিল। রামলালের আওয়াজ শুনে বাইরে এলো। তার চোখে বিষণ্ণতা দেখে সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, নানাজি, কোন চিঠিটি পড়ছেন যা এত চিন্তায় ডুবে আছেন? সে চিঠিটি তাকে দিয়ে দিল। পড়ার পর প্রিয়া চুপচাপ বসে রইল, দুটো হাত দিয়ে কাগজটিকে শক্ত করে ধরে রাখল। হে ভগবান, এই বাচ্চাটা হয়তো এখানেই কোথাও কাছেই আছে, কারণ চিঠি হাতে পাঠানো হয়েছে। আমি আশেপাশের অনাথাশ্রমগুলোতে জিজ্ঞেস করি যে এই নামের কোনো বাচ্চা আছে কিনা। এমন বাচ্চারা খুব প্রিয় হয়। সে ধীরে ধীরে মাথা নাড়ল এবং তারপর চুপচাপ কুঁড়েঘরে ফিরে গেল। আরও এক গ্লাস জল ঢালল। বাতাসের একটি ঠান্ডা ঝলক তার বুকে লাগল। সে পূজাঘরের দিকে দেখল, যেখানে আশার ছবি চুপচাপ ঝোলানো ছিল, এবং তারপর একটি দীর্ঘ শ্বাস নিল।
খোঁজ করে দেখো বেটি, যদি সে এখানে আসতে চায় তবে আমি সামলে নেব। প্রিয়া আর কিছু বলল না। সে তার ফোন বের করল এবং তার যোগাযোগ তালিকায় কিছু জায়গায় ফোন করল। তাদের মধ্যে একটি ছিল পাশের জেলায় করুণা অনাথাশ্রম। সে একটি বার্তা রেখে দিল এবং অপেক্ষা করতে লাগল। বৃষ্টি তখনও ধীরে ধীরে হচ্ছিল, যেন থামতেই চাইছিল না। দুপুরের কাছাকাছি জেলার পোস্টম্যান, যে গ্রামে চিঠি বিলি করত, এলো। রামলাল তাকে সবসময়ের মতো এক পেয়ালা চায়ের জন্য ভেতরে ডাকল। আজ খুব ব্যস্ত দেখাচ্ছে, চিঠি খুব বেশি? হ্যাঁ, কারণ লোকেরা এখন সুকুনকা ঘরকে জানতে শুরু করেছে। প্রতিদিন কিছু চিঠি আসে। কিন্তু সকালে আমি শুনলাম যে করুণা আশ্রম থেকে ফোন এসেছিল। তারা জিজ্ঞেস করছিল যে এখানে কাছে রামলাল নামের কেউ থাকে কিনা। মনে হচ্ছে কোনো বাচ্চা হারিয়ে গেছে। প্রিয়া বাসন মাজছিল। এটা শুনে তার হাত থেমে গেল। আপনি বললেন কোনো বাচ্চা হারিয়ে গেছে? হ্যাঁ, শুনেছি যে একটি 10 বছরের ছেলে, নাম হরি বা অন্য কিছু, গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ, এখনও ফিরে আসেনি। আশ্রমের আন্টিরা খুব চিন্তিত। প্রিয়া সঙ্গে সঙ্গে বাসন নিচে রেখে দিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। হে ভগবান, সে কি এখানে আসার রাস্তা খুঁজছে না তো? রামলাল তাকে দেখল এবং তারপর টেবিলের উপর পড়ে থাকা ভাঁজ করা খামটিকে। বাতাস আবার উঠল। কুঁড়েঘরের দরজায় ঝোলানো পর্দাটি ধীরে ধীরে নাড়াল, যার ফলে চিঠির শেষে লেখা তীর্যক হাতের লেখার উপর আলো পড়ল। কেউ আর কিছু বলল না, কিন্তু দুজনেই বুঝতে পারল যে একটি শিশু, একটি ছবি, একটি ভিডিও, একটি স্নিগ্ধ শব্দের কারণে এমন একজন মানুষকে খুঁজে বের করার জন্য নিজেই বেরিয়ে পড়েছে, যাকে সে কখনো দেখেনি। একটি কাল্পনিক নানাজিকে খুঁজে বের করার জন্য, শুধু একটি প্রিয় শব্দ বলার জন্য, একদিনের জন্যেও চলবে। এবং এখন হয়তো সে কোথাও ক্ষেতের মাঝে, কোনো ঘাটে বা কোনো অচেনা বারান্দার নিচে গুটিয়ে বসে আছে, শুধু একটি সরল বিশ্বাসের কারণে যে সুকুনকা ঘর তার নানাজির বাড়ি। এই মাসে পশ্চিম ভারতের রোদ আগুনের মতো তীব্র ছিল। শুকনো ফাটা ক্ষেতগুলোর উপর ছড়িয়ে পড়েছিল, যার ফলে মাটিও গরমে ফেটে গিয়েছিল। বাতাস হালকা হালকা চলছিল, শুধু এতটুকু যে অসমান কাঁচা রাস্তার ধারের ঘাস নড়তে পারে। সেই ছোট রাস্তায় একটি ছোট সিলুয়েট ধীরে ধীরে হাঁটছিল। এটি একটি ছেলে ছিল। ছোট মাথা, মাথায় একটি পুরনো কাপড়ের টুপি, একটি জীর্ণ শার্ট, একটি বিবর্ণ খাকি স্কুল প্যান্ট এবং খালি ফাটা পা, কাদা ও ধুলোয় ছানা। যখনই কোনো পথচারী যেত, সে বিনয়ের সাথে থেমে যেত, একটু ইতস্তত করত, কিন্তু তার চোখে আশার ঝলক থাকত। আন্টিজি, চাচাজি, আপনারা কি বলতে পারবেন যে সুকুনকা ঘর কোথায়? সবাই শুনে অবাক হয়ে যেত। কেউ মাথা নেড়ে দিত, কেউ বলতো যে সব কুঁড়েঘর একই রকম, আমরা কি জানি। কেউ দীর্ঘশ্বাস ফেলত, এই ছেলেটা অদ্ভুত, একা ঘুরছে। ছেলেটি হতাশ হল না। প্রতি একটু দূরে সে একটি নতুন দিকে ঘুরত, আবার জিজ্ঞেস করত, একবার, দুবার, 3 বার। রোদ আগুন ঝরাচ্ছিল, ঘাম ঝরছিল, যার ফলে তার পিঠে শার্ট চিপকে গিয়েছিল, কিন্তু তার পা চলতে থাকল। দুপুরের শুরুতে যখন সূর্যের ছায়াগুলো তির্যক হয়ে গেল, সে টলতে টলতে রাস্তার ধারে একটি ছোট চায়ের দোকানে থামল। দোকানটি শুধু একটি নীল ত্রিপল দিয়ে ঢাকা ছিল, যার উপর কিছু পাপড় এবং কিছু কাঁচা আম ঝোলানো ছিল। একজন রোগা পাতলা সাদা চুলের বুড়ি কয়লার উপর পাখা করছিল, কালো ছোলার ক্ষীরের পাত্র গরম করছিল। ছেলেটি কাছে এলো এবং ধীরে করে বলল, দাদি, আমি কি 1 গ্লাস জল পেতে পারি? আমি সকাল থেকে হাঁটছি। বুড়ি, যাকে লোকেরা আম্মা বলতো, মাথা তুলল এবং তার ক্লান্ত অবস্থা দেখে চিন্তিত হয়ে গেল। সে তাড়াতাড়ি একটি পুরনো বরফের বাক্স থেকে 1 গ্লাস ঠান্ডা জল বের করল এবং তাকে দিল। তার কণ্ঠে চিন্তা ছিল। হে ভগবান, তুমি কোথা থেকে এসেছ? একা? তোমার মা বাবা কোথায়? জি, আমার মা বাবা নেই, আমি অনাথাশ্রমে থাকি। আমি একজন মানুষকে খুঁজছি যাকে নানাজি বলে। নানাজি কোথায় থাকেন? ছেলেটি তার পকেট থেকে একটি ভাঁজ করা কাগজ বের করল। কাগজে একটি ভিডিও থেকে প্রিন্ট করা ছবি ছিল, যাতে রামলাল জাল সেলাই করছিল এবং পিছনে কলার গাছ ছিল। সাথে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন অক্ষরে লেখা ছিল সুকুনকা ঘর। পিছনে কলার গাছ আছে, ক্ষেতের কাছে। ছবিতে যে ব্যক্তি আছে তার নাম নানাজি। যেই আম্মা ছবিটি দেখল, সে বলল, আরে আরে, এই লোক, কিছুদিন আগে কেউ এর ভিডিও বানিয়েছিল। আমার মনে আছে এটি ঘাটের কাছেই। তুমি রাস্তা জানবে না, আমি একজন পরিচিত অটোওয়ালাকে ডাকি, সে তোমাকে নিয়ে যাবে। কিছুক্ষণ পর একটি লাল রঙের পুরনো অটো দোকানের সামনে থামল। সেই এলাকার অটোওয়ালা রামও মাথা নাড়ল। এই ছেলেটা খুব সাহসী, চলো, আমি তোমাকে সেখানে নামিয়ে দিচ্ছি।
এই রোদে আর হেঁটে গেলে অজ্ঞান হয়ে যাবে। ছেলেটি মাথা নিচু করে ধন্যবাদ জানাল। তার ছোট কাপড়ের ব্যাগটিকে শক্ত করে ধরে নিল, যার ভেতরে শুধু একজোড়া পুরনো কাপড়, একটি কলম এবং একটি স্কুলের কপি ছিল। সেই সময় পুকুরের ধারে ছোট কুড়েঘরের আমলাল জাল শুকাচ্ছিল। জালের সুতো মাটির উঠোনে ছড়িয়েছিল। সে সতর্কতার সাথে ঘাসে জড়িয়ে যাওয়া প্রতিটি সুতোকে জটমুক্ত করছিল। কপালে ঘাম ছিল, কিন্তু যখন সে রোদকে জালের সুতোগুলো থেকে ছেঁকে জমিতে একটি মোটা কাপড়ের মতো ছায়া তৈরি করতে দেখল, তখন তার মুখে হাসি ছিল। অটো উঠোনের সামনে থামল। হরি নিচে নামল। সে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। কুড়েঘরের ছাদকে, ঘরের পিছার বাতাসে সরসর করতে থাকা কলার গাছগুলোকে দেখতে থাকল। ছবির দৃশ্য এখন তার সামনে পরিষ্কার ছিল। তার ছোট হৃৎপিণ্ড ঢোলের মতো ধড়ফড় করছিল। রামলাল তাকে দেখল না। সে তখনও জালের টুকরোটিকে সোজা করার জন্য ঝুঁকেছিল। সে জানত না যে দূর থেকে একজোড়া চোখ তাকে দেখছে, একটি অনাথ শিশুর পুরো আশা নিয়ে। ছেলেটি একটি গভীর শ্বাস নিল এবং তারপর কাঁপতি থাকা পা এগিয়ে দিল। তার আওয়াজ দুর্বল কিন্তু পরিষ্কার ছিল, বাতাসের মাঝে প্রতিধ্বনিত হচ্ছিল। নানাজি, আপনি কি আমার নানাজি? রামলাল থেমে গেল। তার হাত থেকে জালের একটি টুকরো পড়ে গেল। সে মাথা ঘোরাল। রোদ তার চোখে পড়ছিল, যার ফলে তার চোখ কুঁচকে গেল। কিন্তু যখন সে সেই রোগা পাতলা সিলুয়েটটিকে চিনতে পারল, যা সোনালি রোদে একা দাঁড়িয়েছিল, তার পুরনো কাপড়ের ব্যাগটিকে শক্ত করে ধরেছিল, তখন তার পুরো শরীর যেন পাথরের হয়ে গেল। তুমি? সে তার কথাটি শেষ করতে পারল না। পিছন থেকে দ্রুত পায়ের আওয়াজ এলো। এটি প্রিয়া ছিল। সে এইমাত্র আম্মার ফোনের পর পৌঁছেছিল। সে দৌড়ে এলো এবং ছেলেটি আর রামলালকে একে অপরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখল, মাত্র কয়েক কদম দূরত্বে। তার হৃৎপিণ্ড যেন কেউ নিংড়ে নিল। তার গলা বুঝে এলো, নানাজি, অলৌকিক ঘটনা সত্যি হয়। হরি ইতস্তত করতে করতে আরও এক কদম বাড়াল। তার ছোট হাতটি এগিয়ে গেল। ঘাবড়ে যাওয়া, যেন তাকে প্রত্যাখ্যান করার ভয় ছিল। যদি আপনি নানাজি হতে না চান, তবে আমাকে ক্ষমা করে দিন। আমি শুধু এমন একটি জায়গায় আসতে চেয়েছিলাম যাকে শান্তি বলে। রামলাল হাঁটু গেড়ে বসে পড়ল। তার বাহু ছড়িয়ে দিল সেই ছোট শিশুটিকে আলিঙ্গন করার জন্য। তাকে শক্ত করে নিজের বুকে চেপে ধরল। তার পিঠ কাঁপছিল, রোদের কারণে নয়, বরং অনুভূতির কারণে। এমন একটি অনুভূতি যা একটি ছোট আগুনের মতো তার হৃদয়ে জ্বলছিল, যা এত বছরের জনমানবহীনতার পর এখন জ্বলে উঠল। প্রিয়া সেখানেই দাঁড়িয়ে রইল, মুখে হাত দিয়ে। চোখের জল থামছিল না। বাতাস তখনও বইছিল। কুড়েঘরের সামনে ঝোলানো উইন্ডচাইম ধীরে ধীরে বেজে উঠল, যেন সোনালি রোদের মাঝে হাসি প্রতিধ্বনিত হচ্ছিল। পশ্চিম ভারতে নতুন বছর আসে দূর থেকে আসা মরগের ডাকে, ইউক্যালিপটাস গাছগুলো থেকে যাওয়া বাতাস, যা তার সাথে খড় এবং চুলার ধোঁয়ার গন্ধ নিয়ে আসে। ঘরের সামনের পুকুর শান্ত ছিল। জলের উপরিভাগ বছরের শেষ সূর্যের আলোকে প্রতিফলিত করছিল, যেন সময়ের একটি আয়না যা স্মৃতি দেখছিল। ক্ষেতের ধারের ছোট কুড়ে ঘর, যা সারা বছর জনশূন্য থাকত, এখন অদ্ভুতভাবে সজীব ছিল। ঘরের বারান্দায় হরি, সেই ছোট ছেলেটি যে কখনো হারিয়ে গিয়েছিল, দরজায় লাল কাগজ লাগাচ্ছিল। তার হাত আঠায় সানা ছিল, মুখ খুশিতে ভরা ছিল। নানাজি, আমি কি ঠিক লিখেছি? নববর্ষের শুভেচ্ছা। রামলাল রান্নাঘরে খড়ের চুলার ওপর চালের ক্ষীর তৈরি করছিল। বাইরে দেখে তার চোখে সরল আনন্দ চকচক করছিল। তার চুল সাদা ছিল, কাঁধ কিছুটা ঝুঁকেছিল, কিন্তু তার চোখ এমন একটি শিশুর মতো চকচক করছিল, যাকে উপহার দেওয়া হয়েছে। প্রিয়া একটি বাদামি রঙের সালোয়ার কামিজ পরে জলের কাছে গাজরের হালুয়া তৈরি করছিল। তৈরি করতে করতে বলছিল, আগে আমার মা হাতেই সবকিছু তৈরি করতেন, কোনো ছাঁচ নয়। বাঁকা মিষ্টিতেও কেউ হাসত না, কারণ তাতে ভালোবাসা থাকত। সে হালুয়া একটি থালায় রাখল, সামান্য চিনি দিল এবং তারপর হরির দিকে ঘুরল। হরি, হাত ধুলে আমাকে লাড্ডু বানাতে সাহায্য করো, উৎসবে সবার অংশ থাকে। ছেলেটি কাছে এসে বৃষ্টির জলের একটি কলসিতে হাত ধুতে লাগল। তার মুখ উজ্জ্বল ছিল। সে অনাথাশ্রমে কখনো সত্যিকার অর্থে উৎসব উদযাপন করেনি। উৎসব মানে শুধু সাধারণ দিনের চেয়ে ভালো খাবার এবং কিছু ছোট খাম হতো। কিন্তু এখানে উৎসবে চুলার ধোঁয়ার গন্ধ ছিল, হাসির আওয়াজ ছিল, মাথায় আদর করে হাত বুলিয়ে দেওয়া হতো, ঠিক তেমনই যেমন সে তার চিঠিতে স্বপ্নে লিখেছিল।
সন্ধ্যা নেমে এলো, চুলার উপর ক্ষীর ফুটছিল, বাষ্প উপরে উঠছিল, তার সাথে চাল, দুধ এবং চিনির গন্ধ নিয়ে আসছিল। দরজার বাইরে উইন্ড চাইমের আওয়াজ ধীরে ধীরে আসছিল, যেন সেই পুরনো কুঁড়ে ঘরে বেড়ে ওঠা নতুন জীবনের সুরের সাথে মিশে যাচ্ছিল। বসন্তী, যে কখনো খুব কথা বলতো, আজ একটি ছোট ঝুড়িতে ফল নিয়ে এলো। তার কণ্ঠে কিছুটা ইতস্তত ভাব ছিল। উৎসবের দিনে একা থাকাও খারাপ হয়, তাই আমি সামান্য আচার এনেছি রামলালজি, প্রিয়া বেটি এবং এই শিশুটিকে অভিনন্দন জানাতে, যাতে পরিবেশ আনন্দময় হয়। রামলাল দাঁত বের করা হাসিসহ হাসল। আরে, আপনি এসেছেন, এটাই আনন্দের কথা। এই বছর হয়তো এই কুঁড়ে ঘরের ভাগ্য ভালো। রাতে একটি সাধারণ খাবার পূজাঘরের সামনে সম্মানের সাথে রাখা হলো। 1 প্লেট গরম ক্ষীর, সামান্য আচার, 1 বাটি সাদা ভাত এবং কিছু সবজি। এইটা বোঝানোর জন্য যথেষ্ট ছিল যে এই বছর আমাদের একটি বাড়ি আছে। 3 জন পূজাঘরের সামনে দাঁড়িয়েছিল। প্রিয়া সম্মানের সাথে হাত জোড় করল। হরিও হাত জোড় করল। তার চোখ জলে ভরা ছিল, কিন্তু সে সেগুলোকে গিলে ফেলার চেষ্টা করছিল। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে আমার নানাজি আছে, দিদি আছে, একটি ছাদ আছে। রামলাল কাঁপতে থাকা হাতে আগরবাতি ধরল, মাথা কিছুটা নিচু করল, তার কণ্ঠস্বর কেঁপে উঠল। ধন্যবাদ যে এই উৎসবে আমি একা খাচ্ছি না। বহু বছর ধরে সে নতুন বছরের পূজা করেনি, ভুলে যাওয়ার কারণে নয়, বরং এই কারণে যে তার মনে হতো যে পূজা করার জন্য কেউ নেই। পূজাঘরটিকে দেখে চুপচাপ হাত জোড় করার মতো কেউ নেই। কিন্তু এই বছরটি আলাদা ছিল। পূজার পর 3 জন আগুনের কাছে বসল। তাড়াতাড়ি কাটা মিষ্টির একটি প্লেট ভাগ করে নিল। খেতে খেতে পুরনো কথা বলছিল। নানাজি, ছোটবেলায় আপনাকে কি উপহার দেওয়া হতো? দেওয়া হতো 1 টাকাই, কিন্তু সোনার মতো দামি হতো। যখন আমি বড় হয়ে যাব, আমি আপনাকে উপহার দেব, দ্বিগুণ। রাতে হাসি প্রতিধ্বনিত হল। বাইরে আতশবাজির আওয়াজ আসছিল। আলো কলার পাতার ফাটল দিয়ে আসছিল, যার ফলে পুরনো কুঁড়ে ঘরের দেওয়ালে লাল হলুদ ছায়া নাচছিল। প্রিয়া একটি খাম বের করল, রামলাল এবং হরিকে দিল। ধীরে করে হাসল। নতুন বছর মোবারক নানাজি, আপনি সুস্থ থাকুন, এবং হরি, তুমি খুব পড়াশোনা করো, খুব খাও এবং তাড়াতাড়ি বড় হয়ে যাও। রামলাল খামটি নিল, বাচ্চাদের মতো লজ্জা পাচ্ছিল, এবং হরি তো সঙ্গে সঙ্গে খুলে চিৎকার করল, দিদি, আসল টাকা, আমি এগুলো জমিয়ে বই কিনব। সেই পরিবেশে উষ্ণতার জন্য কোনো বড় জিনিসের প্রয়োজন ছিল না, না জমকালো খাবারের, না জোরে আতশবাজির। শুধু 3 জন লোক একসাথে বসে একটি খাবার, একটি মিষ্টি, একটি ভরসা ভরা দৃষ্টি ভাগ করে নিচ্ছিল। এটাই ছিল উৎসব। বিছানায় যাওয়ার আগে রামলাল দুজনকে দেখল এবং হঠাৎ বলল, আগামী বছর আমরা আরও মিষ্টি বানাবো, কারণ এই বছর আমার একজন নাতি আছে। সেই কথাটির কেউ শব্দে উত্তর দিল না, কিন্তু তাদের চোখ, তাদের হাসি এবং নতুন বছরের রাতে ছড়িয়ে থাকা শান্তি একটি প্রতিশ্রুতি ছিল। একটি পরিবার যাকে রক্তের সম্পর্কের প্রয়োজন ছিল না, শুধু দয়ালুতা এবং বিশ্বাসের প্রয়োজন ছিল। কাঁচের বিল্ডিংয়ের 18তম তলা থেকে সরাসরি নিচের বড় চত্বরের দিকে নজর পড়ত, যেখানে প্রতি সন্ধ্যায় অফিসের ছুটির পর মানুষের ভিড় উপচে পড়ত। এয়ার কন্ডিশনারের মৃদু আওয়াজ, কিবোর্ডের খটখট এবং ক্রমাগত বেজে ওঠা ফোনের ঘণ্টার সাথে মিশে যাচ্ছিল। প্রিয়া একটি চকচকে অফিসে বসেছিল, যেখানে কাঠের আসবাবপত্র চকচক করছিল। সবকিছু সুবিন্যাস্ত ছিল, কিন্তু তার চোখ যেন এখন আর সেখানে ছিল না। সে শুকুনকা ঘাড়ের একটি উষ্ণ উৎসবে কাটানোর পর শহরে ফিরে এসেছিল, এমন একটি জায়গায় যেখানে জীবনে প্রথমবারের মতো সে একটি সত্যিকারের পূজাঘর দেখেছিল। একজন বুড়ো মানুষকে আগরবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে দেখেছিল, একটি ছোট শিশুকে আতশবাজির রাতে তার কাঁধে মাথা রেখে থাকতে দেখেছিল। সবকিছু খুব শান্ত, খুব সত্যি ছিল। আর এখানে, এই চেনা শহর, যা কখনো তার গর্ব ছিল, হঠাৎ ঠান্ডা এবং অচেনা লাগা লাগল। আজ সকালে মিটিংয়ে বস উৎসাহের সাথে একটি নতুন প্রজেক্ট পেশ করল। পশ্চিম ভারতের একটি রাজ্যে কিছু কৃষিজমি অধিগ্রহণ করা এবং সেটিকে একটি বিলাসবহুল ইকো রিসর্টে রূপান্তরিত করা। পুরো ঘর হাততালি দিল, শুধু প্রিয়া চুপ ছিল। প্রিয়া, তুমি সেই এলাকায় কাজ করেছ, তাই না? এটা তোমাকে দেওয়া হচ্ছে, কোটি টাকার প্রজেক্ট। বসের আওয়াজ প্রতিধ্বনিত হল। সে মাথা তুলে ধীরে ধীরে হাসল। আমি এই প্রজেক্টটি প্রত্যাখ্যান করতে চাইব। পুরো ঘর শান্ত হয়ে গেল। বস ভ্রু কুচকাল। কেন? সুবর্ণ সুযোগ, লাভ বেশি,
সেই এলাকায় জনসংখ্যা কম, ক্ষতিপূরণ দেওয়া সহজ। তোমার কি সমস্যা? কারণ সেইটা ধানের জমি, পূর্বপুরুষদের ছেড়ে যাওয়া জমি। যদি আমরা সেটিকে শুধু অচেনা লোকেদের জন্য একটি রিসর্ট তৈরি করার জন্য ধ্বংস করে দিই, তবে সেখানকার লোকেরা কিভাবে বাঁচবে? কিছু সহকর্মী ধীরে ধীরে ভ্রু কুঁচকাল, কিছু হাসল, কিছু মাথা নাড়ল, এবং বস তার হতাশা লুকাতে পারল না। তুমি বদলে গেছ। আগে তুমি এই টিমের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহী ছিলে। সে মাথা নাড়ল। জি হ্যাঁ, কিন্তু এখন আমি শুধু একজন মানুষের মতো জীবনযাপন করতে চাই, জমি দখল করা মেশিনের মতো নয়। মিটিংয়ের পর সে তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ফিরে এলো, যা কখনো তার স্বপ্ন, তার লক্ষ্য ছিল। ঘর তখনও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এয়ার কন্ডিশনার ঠান্ডা ছিল, কিন্তু সকালে মোরগের ডাক ছিল না। টিনের ছাদ থেকে যাওয়া বাতাসের আওয়াজ ছিল না, চুলার ধোঁয়ার গন্ধ ছিল না, ঘর ছিল না। প্রিয়া কাঁচের জানালার কাছে দাঁড়িয়ে দূরে লাল টালি দেওয়া ছাদগুলোর ওপর পড়া সন্ধ্যার রোদ দেখছিল। হঠাৎ তার রামলালের হাসি মনে পড়ল, যখন সে ছোট খামটি ধরেছিল। তার হরির খালি পা মনে পড়ল, যা জমিতে দৌড়ে গান গাইছিল, এই উৎসবে আমি অনাথ নই। ফোনের ঘণ্টা বাজল। এটি সেই ছোট কুঁড়েঘর থেকে ফোন ছিল। সে স্পিকার অন করল। নানাজি বলছেন, হরি ব্রাউন ভাত রান্না করার জন্য জেদ করছে, বলছে স্বাস্থ্যের জন্য ভালো, আর নানাজির ডিমের ঝোল চাই, প্রত্যেকের নিজের পছন্দ। আমি কি করব? রামলালের হাসি শোনা গেল। আরে, তুমি রান্নাঘরের মালকিন, তুমি যেমন চাও তেমন করো। সে হেসে ফেলল, তার মন হালকা হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর সে তার ল্যাপটপ খুলল এবং ইস্তফার চিঠি শব্দগুলো ছোট এবং সোজা ছিল। তারপর সে রামলালকে একটি বার্তা পাঠালো, নানাজি, আমি এখন শুধু উৎসবের সময় গ্রামে আসতে চাই না, আমি সেখানে বাঁচতে আসতে চাই। তারপর সে একটি নোটবুক নিল এবং একটি মানচিত্র আঁকল। মাঝখানে একটি ছোট বাঁশের কুঁড়েঘরের ছবি ছিল, যার নিচে লেখা ছিল শান্তিকেন্দ্র, যেখানে কোনো ক্লান্ত ব্যক্তি এসে থামতে পারবে। সে ভাবল যে সে কুঁড়েঘরের পাশের জমি, যেখানে কিছু পুরনো কলার গাছ এবং 100 বছরের পুরনো একটি পেয়ারা গাছ ছিল, সেটি ফিরিয়ে নেবে এবং সেটিকে এমন একটি জায়গায় বদলে দেবে যেখানে বই পড়া যাবে, জীবন দক্ষতা শেখা যাবে, অনাথ শিশু, অসহায় বয়স্ক মানুষ, গরিব মহিলাদের হস্তশিল্প শেখানো যাবে। জমকালো নয়, শুধু দয়ালু। বাইরে গাড়ির আলো রাস্তায় লাল হতে শুরু করেছিল, কিন্তু সেই বিলাসবহুল ঘরে প্রিয়া সমস্ত আলো বন্ধ করে দিয়েছিল। সে চুপচাপ বসে বাতাসকে দরজার ফাটল দিয়ে ভেতরে আসতে শুনছিল, ঠিক তেমনই বাতাস যেমন খেতে হয়। যদিও তার শরীর শহরে ছিল, কিন্তু তার হৃদয় সেই জায়গায় রয়ে গিয়েছিল, যেখানে একটি পাতার ছাদওয়ালা কুঁড়েঘর ছিল, যেখানে নানাজির ডাক ছিল। এমন একটি জায়গা যেখানে লোকে জিজ্ঞেস করত না যে তোমার কাছে কত টাকা আছে, বরং শুধু এই জিজ্ঞেস করত যে আজ তুমি শান্ত আছো কিনা। সেই সকালে আকাশে একটি ঘন কুয়াশার স্তর ছেয়েছিল, যেন চুলার ধোয়া বাতাসে ঝুলে আছে। বাতাস ধীরে ধীরে চলছিল, যার ফলে কুঁড়েঘরের ছাদে কলার গাছগুলো সরসর করছিল। সেই মোরগটি, যা প্রতিদিন অন্ধকারেই জোরে জোরে ডাক দিত, আজ হঠাৎ চুপ ছিল। হরি উঠল, চোখ মুছল এবং তারপর বসে পড়ল। নানাজির খাট খালি ছিল। রান্নাঘরে জল ফোটার আওয়াজ ছিল না, না চপ্পলের পরিচিত আওয়াজ। হরির মনে হল যেন তার হৃদয় একটি স্পন্দন ভুল করে গেল। সে বাইরে বেরোল, মৃদু আওয়াজে ডাকল, নানাজি, আপনি কোথায় গেলেন? কোনো উত্তর এলো না। কুঁড়েঘরের পিছনে পুরনো কলার ঝোপের কাছে দৌড়ে গেল। সে থেমে গেল। ভেজা মাটিতে কলার গাছের কাছে রামলাল একদিকে শুয়েছিল, শরীর কুটিয়ে গিয়েছিল। এক হাতে তখনও ছেঁড়া জালের একটি ছোট ঝুড়ি ছিল। তার মুখ ফ্যাকাশে ছিল, চোখ শক্ত করে বন্ধ ছিল। নানাজি, হরি চিৎকার করল। দৌড়ে তাদের কাছে হাঁটু গেড়ে বসল, নাড়াল। তিনি চোখ খুললেন না, শরীর ঠান্ডা ছিল। ছেলেটি কাঁপতে লাগল, চোখ থেকে জল ঝরতে লাগল। কেউ আছে? আমার নানাজিকে বাঁচাও। নানাজি অজ্ঞান হয়ে গেছেন। নানাজি, মরো না। চিৎকার সকালের কুয়াশাকে চিরে দিল। একটি বক পুকুরের ধার থেকে উড়ে মাথার ওপর দিয়ে চলে গেল। পাশের বাড়ির বসন্তী চিৎকার শুনল, তাড়াতাড়ি দৌড়ে এলো। সামনে দৃশ্য দেখে সে ঘাবড়ে গেল। হে ভগবান, রামলাল, আরে লোকেরা, তাড়াতাড়ি সাহায্য করো। পুরো গ্রাম জড়ো হয়ে গেল। কেউ কম্বল আনল, কেউ আদার জলের পাত্র, কেউ চুলা জ্বালাতে লাগল। দুজন যুবক তাকে কুঁড়েঘরের ভেতরে তুলল এবং তার পরিচিত বাঁশের খাটে শুইয়ে দিল। প্রিয়াকে যখন ফোন করা হলো, তখন সে কমিউনিটি সেন্টারের জন্য জমি চাইতে পঞ্চায়েতে যাচ্ছিল। সে কিছু বলল না,
গাড়ি ঘোরালো এবং সরাসরি বাড়ির দিকে ছুটল। পৌঁছে সে কুঁড়েঘরে দৌড়াল, দেখল যে তিনি সেখানে শুয়ে আছেন, ফ্যাকাশে, ধীরে ধীরে শ্বাস নিচ্ছেন। হরি পাশে বসেছিল। তার চোখ লাল ছিল, হাতে একটি কাপড় ছিল যা দিয়ে সে তার কপাল মুছছিল। সে হাঁটু গেড়ে বসে পড়ল, সেই হাড়বালা হাতটি শক্ত করে ধরে নিল। নানাজি, আমাদের এভাবে ভয় দেখাবেন না। কিছুক্ষণ পর তিনি তার চোখ খুললেন, ঠোঁট নড়ল। নানাজি এত সহজে মরবে না, তুমি কেন এত চিন্তা করছ? প্রিয়া কেঁদে ফেলল। সে জানত যে তিনি শুধু সবাইকে শান্ত করার জন্য বলছেন, কিন্তু তার চোখে পেহরবারের মতো সে এমন একটি জিনিস দেখল যা তিনি সবসময় লুকিয়ে রাখতেন, ক্লান্তি। সন্ধ্যা হয়ে গেল। তিনি দিনভর চুপচাপ শুয়ে রইলেন। বাইরে গ্রামের লোকেরা দেখা করতে এলো এবং তারপর চুপচাপ চলে গেল, যেন আওয়াজ করতে ভয় পাচ্ছে। ছোট কুঁড়েঘর আবার শান্ত হয়ে গেল। ওষুধের গন্ধ বাতাসে ছিল, দেওয়ালের ফাটল দিয়ে আসা বাতাসের আওয়াজ অদ্ভুত লাগছিল। সেই রাতে যখন হরি ছোট তোষকের ওপর ঘুমিয়ে পড়েছিল, তিনি ধীরে ধীরে ডাকলেন, প্রিয়া, কিছুক্ষণ আমার কাছে এসো। সে পাশে বসে গেল, হাত এখনও তার হাত ধরেছিল। কি ব্যাপার নানাজি? রামলাল পাতলা বালিশের নিচ থেকে একটি হলুদ হয়ে যাওয়া কাগজ বের করল, যা 4 বার ভাঁজ করা ছিল। তিনি সেটিকে তার হাতে রাখলেন। তার চোখ তুরে দেখছিল। আমি এটা অনেক আগে লিখেছিলাম, জানতাম না যে কখন প্রয়োজন হবে, হয়তো এখন সময় এসেছে। আপনি কি বলছেন? এটা ওয়েল, আমার কাছে কোনো জমি জায়গা নেই, শুধু কিছু কথা আছে যা আমি চাই যে তুমি সামলে রাখো, যদি কোনোদিন। তার আওয়াজ ধীর হয়ে গেল, যেন রাতের শান্তি ভঙ্গ করতে ভয় পাচ্ছিলেন। সে কাগজ খুলল। তাতে তির্যক হাতের লেখা ছাড়া শুধু কিছু মূল বিষয় ছিল। এই কুঁড়েঘরটিকে সুকুন কা ঘর নামে বজায় রাখা, যাতে কোনো ক্লান্ত, দুঃখী, গৃহহীন ব্যক্তি এখানে এসে থামতে পারে। 2, এই কুঁড়েঘরটি বিক্রি করা বা দরাবে না। যদি হরি বড় হয়ে এটিকে না চায়, তবে অন্য কোনো অভাবীকে দিয়ে দেওয়া। 3, প্রিয়া বেটি, যদি সময় পাও তবে আমার জন্য একটি আগারবাতি জ্বালিয়ে দিও, একজন পুরনো পরিচিতকে মনে করার মতো করে। প্রিয়া পড়ল, চোখের জল কাগজের ওপর পড়ে তাকে ভিজিয়ে দিল। সেটিকে ভাঁজ করে নিজের বুকে চেপে ধরল। নানাজি, আপনি তো এখনও যাননি, তাহলে আগে থেকে এইসব কেন বলছেন? তিনি ধীরে ধীরে হাসলেন, একটি দাঁতবিহীন হাসি, কিন্তু খেরের চুলার আগুনের মতো গরম। কারণ বুড়ো লোকেরা জানে যে বাতাসের দিক কখন বদলায়। আমার মৃত্যুকে ভয় লাগে না, আমার শুধু ভয় হয় যে কালকে এই বাচ্চাদের থামার জন্য কেউ কোনো কুঁড়েঘর সামলে রাখবে না। সে মাথা নাড়ল এবং কিছু বলল না, শুধু তার হাত শক্ত করে ধরে নিল। সেই রাতে বাতাস সারা রাত বইতে থাকল। দরজার বাইরে উইন্ড চাইম ধীরে ধীরে বাজল, যেন মনে করিয়ে দিচ্ছিল যে জীবন বাতাসের মতো ভঙ্গুর। কিন্তু কিছু জিনিস, যেমন দয়ালুতা, যেমন সম্পত্তিহীন ওয়েল, সব সময় থাকবে, যদি কেউ সেগুলোকে সামলে রাখার প্রতিশ্রুতি দেয়। সেই সন্ধ্যায় আকাশ বিষণ্ণ ছিল। মেঘ খালের ধারে জমা হচ্ছিল। সকালের বৃষ্টির পর ভেজা মাটির গন্ধ এখনও বাতাসে ছিল। ছোট কুঁড়েঘরের ভেতরে রামলাল অমাবস্যার পূজার জন্য উঠোন পরিষ্কার করছিল। আগরবাতি জ্বলে দিয়েছিল, ধোঁয়া উপরে উঠছিল। পুরনো পাতার ছাদের ফাটল দিয়ে গিয়ে আকাশে হালকা হালকা ছায়া তৈরি করছিল। প্রিয়া পূজার থালা সাজাচ্ছিল, যার মধ্যে সেদ্ধ করা পালং শাক, 1 বাটি চাটনি এবং মাঝখানে রাখা একটি ভাজা মাছ ছিল। হরি কাগজ কেটে দেওয়ালে লাগানোর জন্য কিছু ফুল তৈরি করছিল। দূর থেকে একটি মোটর বাইকের আওয়াজ এলো। একটি পুরনো রং উঠে যাওয়া বাইক ধীরে ধীরে উঠোনে এলো। চালক একজন মাঝারি বয়সের রোগা পাতলা মানুষ ছিল, রোদে পোড়া ত্বক, একটি বিবর্ণ শার্ট এবং টুপি পরা। বাইক থামল। সে সঙ্গে সঙ্গে ভেতরে এলো না, শুধু কুঁড়েঘরের সামনে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখ পূজাঘরের কাছে ঝোলানো পাথরের চুড়িটির উপর স্থির ছিল। প্রিয়া বাইরে এলো, কিছুটা সতর্ক। হরি তার পিছনে লুকিয়ে গেল, তার শার্ট শক্ত করে ধরে নিল। আপনি কাকে খুঁজছেন? লোকটি সঙ্গে সঙ্গে উত্তর দিল না। অনেকক্ষণ পর সে তার কেঁপে ওঠা আওয়াজে বলল, আমি রামলালজির সাথে দেখা করতে চাই। রামলাল চায়ের গ্লাস নিয়ে বাইরে আসছিল। লোকটিকে দেখে থেমে গেল। এক মুহূর্তের জন্য তাদের চোখ মিলল। শত্রুতা নয়, বরং এমন একটি স্মৃতি যা অনেক দিন ধরে চাপা পড়েছিল, এখন হঠাৎ জেগে উঠল। সেই লোকটি এগিয়ে গেল, না ডেকেই। ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সে মাটির উঠোনের মাঝে হাঁটু গেড়ে বসে পড়ল। তার আওয়াজ কাঁপছিল। আমি হীরা, আপনার কি আমাকে মনে আছে? রামলাল মাথা নাড়ল।
তার চোখে না কোনো রাগ ছিল, না কোনো খুশি। মনে আছে, সেই সময় আমি খুব খারাপ ছিলাম। আমি এই মিথ্যা গল্প ছড়িয়েছিলাম যে আপনি মন্দিরের টাকা চুরি করেছেন, যার ফলে গ্রামবাসী আপনাকে কমিটি থেকে বের করে দিয়েছিল। অনেক বছর পর জানা গেল যে টাকা তো অন্য এক মহিলার ঝুড়িতে পড়ে গিয়েছিল, কিন্তু আমি ভয়ে, কাপুরুষতার কারণে চুপ করে রইলাম। প্রিয়া পাশে দাঁড়িয়ে তার মুঠি শক্ত করছিল, তার চোখ লাল হয়ে গেল। সে রামলালের কাছ থেকে এটা কখনো শোনেনি। যখন হরি জিজ্ঞেস করেছিল, তখন তিনি শুধু হেসে দিয়েছিলেন। নানাজির এমনই জীবনযাপনের অভ্যাস। হীরা তার মাথা মাটিতে ঠেকাল। আমি ক্ষমা চাইছি না, আমি শুধু একবার মাথা নিচু করে মন থেকে ক্ষমা চাইতে চাই। গ্রামের লোকেরা উঠোনের ধারে জড়ো হতে লাগল। বসন্তীও সেখানে দাঁড়িয়েছিল, তার শাড়ির আঁচল ধরা, তার চোখ ছলছল করছিল। বছর আগে সেও সেই মিথ্যা অভিযোগে বিশ্বাস করা লোকেদের মধ্যে একজন ছিল। কেউ কিছু বলল না, শুধু কোথাও ঝোপে ঝিঝি পোকার আওয়াজ আসছিল। আকাশ ধীরে ধীরে আরও গভীর হয়ে গেল। রামলাল চায়ের গ্লাস টেবিলের উপর রাখল এবং ধীরে ধীরে এগিয়ে গেল। সে তাড়াহুড়ো করে কিছু বলল না, শুধু সেই হাঁটু গেড়ে বসা মানুষটিকে তার গভীর চোখ দিয়ে দেখল, যা শান্ত আবহাওয়ায় জলের উপরিভাগের মতো ছিল। কিছুক্ষণ পর সে বলল, মনে শত্রুতা রাখা খুব ক্লান্ত করে দেয়। সে ঝুঁকে হীরাকে তুলল। তার হাত রোগা পাতলা, কিন্তু গরম ছিল। হীরার চোখ লাল ছিল, সে মাথা তোলার সাহস পাচ্ছিল না। তো এখন সব শেষ, বুড়ো হয়ে গেছি, জীবনের আর কিছুদিন বাকি আছে, আমাদের মন হালকা রাখা উচিত। গ্রামের একজন লোক হীরার কাঁধে হাত রেখে ধীরে ধীরে বলল, আমরা সবাই কখনো না কখনো ভুল করি ভাই। জরুরি হলো যে আমরা সেটা স্বীকার করি, এবং তুমি এখানে ফিরে আসার, মাথা নিচু করার সাহস দেখাচ্ছ, তো তুমিও মানুষ। আর একজন বলল, আগে আমারও সন্দেহ হয়েছিল, এখন তোমাকে এভাবে দেখে আমিও রামলাল চাচার কাছে ক্ষমা চাইছি। আমি ভুল ছিলাম। কুড়েঘরের উঠোনের পরিবেশ যেন ভারী হয়ে আবার হালকা হয়ে গেল। বাতাস বইল, আগরবাতির ধোঁয়া সরাসরি আকাশের দিকে উড়ল। উইন্ডচাইম আবার ধীরে ধীরে বাজল, যেন সান্ত্বনা দিচ্ছিল। হীরা রামলালের হাত শক্ত করে ধরে নিল। আপনি এখনও এই গ্রামের সবচেয়ে দয়ালু মানুষ। রামলাল শুধু দাঁতবিহীন হাসি সহ হাসল। এটা কোনো বড় ব্যাপার নয়, শুধু এমনভাবে জীবনযাপন করো যে রাতে ঘুমানোর সময় কোনো অনুশোচনা না হয়। প্রিয়া পাশে দাঁড়িয়েছিল, তার চোখ চকচক করছিল। সে হঠাৎ বুঝতে পারল যে দয়ালুতা শুধু দেওয়া নয়, ক্ষমা করাও। ভুলে যাওয়ার জন্য ক্ষমা করা নয়, বরং এই কারণে ক্ষমা করা, কারণ আমরাও কখনো ভুল ছিলাম, কখনো ছোট মনের ছিলাম। সেই রাতে সে দরজার সামনে বসে নানাজি এবং হীরাকে চা খেতে দেখছিল। বেশি কথা হচ্ছিল না। হরি চারদিকে দৌড়াচ্ছিল, খুঁটিগুলোর উপর কিছু কাগজের ফুল লাগাচ্ছিল। সে মনে মনে ভাবল, নানাজি শুধু ক্ষমাই করেননি, বরং অন্যদেরকে একজন সত্যিকারের মানুষ হতেও শিখিয়েছেন। এবং হয়তো সুকুনকা ঘ্যার আজ থেকে শুধু পথ হারানো লোকেদের ঠিকানা নয়, বরং সেই লোকেদের জন্য একটি জায়গা যারা কখনো ভুল ছিল এবং এখন নিচু মাথা নিয়ে ফিরে আসতে চায়। রামলালের চুপচাপ এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার 1 বছর পর সেই ছোট গ্রাম তেমনই ছিল। এখনও একটি কাঁচা রাস্তা ছিল যা ক্ষেতের ধার দিয়ে যেত। এখনও সন্ধ্যের বাতাসে কলার গাছগুলোর সরসর শব্দ ছিল, এবং এখনও পুকুরের ধারে একটি ছোট কুড়েঘর ছিল, যাকে লোকেরা ভালোবাসার সাথে সুকুনকা ঘর বলত। বছরের পর বছর পুরনো কুড়েঘরের মেরামত করা হয়েছিল, নতুন পাতার ছাদ লাগানো হয়েছিল, কিছু আরও মজবুত দেওয়াল যোগ করা হয়েছিল, কিন্তু সব কিছু পুরনোই রাখা হয়েছিল। ধূসর কাঠের মেঝে, ঘরের মাঝখানে ঝোলানো বাঁশের খাট, বাঁদিকে ঝোলানো ছোট পূজাঘর যার উপর রামলালের ছবি ছিল, তার পাশে সেই পুরনো পাথরের চুড়ি যা প্রতি সকালে রোদে চকচক করত। কুড়েঘরের গেটের সামনে একটি নতুন কাঠের বোর্ড ছিল, যা আবার রং করা হয়েছিল। লাল অক্ষরে লেখা ছিল, সুকুনকা ঘর, যে রাস্তা ভুলে গেছে দয়া করে ভেতরে আসুন। আসুন শব্দের নিচে হরি সাদা চক দিয়ে লিখেছিল, এখানে এসে আপনি শান্তি পাবেন। এখন এই জায়গা কি শুধু 3 অচেনা লোকের বাড়ি ছিল না, বরং কতগুলো অনাথ শিশু, অসহায় বয়স্ক মানুষের বাড়ি হয়ে উঠেছিল। দুপুরে বাচ্চাদের পড়ালেখার আওয়াজ চড়ুই পাখির তিচিরমিচিরের সাথে মিশে যেত। চুলার ধোঁয়া, মাছের ঝোল এবং সন্ধ্যের রোদের গন্ধ মিলে জীবনের একটি পরিচিত, বর্ণনাতীত সুগন্ধ তৈরি করত।
প্রিয়া এখন একটি হালকা নীল রঙের সালোয়ার কামিজ পরত, চুল পিছনে খোপা বাঁধা ছিল। এখন সে শহরের জমকালো রিয়েল এস্টেট ডিরেক্টর ছিল না, সে আচার তৈরির জন্য মূলা ছিল। পাশে হরি, যে এখন ১৩ বছরের লম্বা এবং শক্তিশালী হয়ে গিয়েছিল, ছোট বাচ্চাদের অঙ্কের প্রশ্ন বোঝাচ্ছিল। হরির আওয়াজ জোরে ছিল, যে সঠিক উত্তর দেবে সে প্রিয়া দিদির বানানো কলার মিষ্টি পাবে। বাচ্চারা হাততালি দিয়ে চিৎকার করতে লাগল। তাদের মধ্যে কিছু পাশের জেলার অনাথাশ্রম থেকে দক্ষতা শেখার জন্য পাঠানো হয়েছিল। কিছু গ্রামের গরিব ঘরের বাচ্চা ছিল। কিছু মাঝখানে পড়ালেখা ছেড়ে দিয়েছিল এবং এখন চক এবং ব্ল্যাকবোর্ডের কাছে খুশিতে হাসছিল। দূর থেকে বসন্তী পাকা কলার একটি ঝুড়ি নিয়ে এলো, আস্তে আস্তে চিৎকার করছিল, আরে আরে, আজ প্রিয়া দিদি আদার মিষ্টি বানাতে শেখাচ্ছেন, যার টক মিষ্টি পছন্দ সে এসে সাহায্য করো। একজন লোক ক্যামেরা নিয়েও এসেছিল, সে রাজ্যে টিভি চ্যানেলের রিপোর্টার ছিল। প্রিয়ার সাথে কথা বলছিল, দিদি আপনার এই জায়গা খুব বিখ্যাত হয়ে গেছে, রাজ্যের নেতারাও প্রশংসা করছেন, আমাদের একটি রিপোর্ট তৈরি করতে দিন যাতে এই মহৎ কাজকে আরও ছড়িয়ে দেওয়া যায়। প্রিয়া হাসল এবং মাথা নাড়ল, এই জায়গাকে লোকেদের জানার দরকার নেই, শুধু মনে রাখার দরকার আছে। ক্যামেরাম্যান অবাক হয়ে গেল, মাথা নেড়ে চলে গেল। সে বুঝতে পারল না যে সে বিখ্যাত হতে কেন মানা করল, কিন্তু হয়তো যে কেউ কখনো এই কুঁড়েঘরে থেকেছে সেই বুঝতে পারে যে এই জায়গাটি শান্ত হওয়ার, থামার এবং নিজেকে দেখার জন্য। সন্ধ্যায় বাচ্চাদের ছুটি দেওয়ার পর প্রিয়া একা কুঁড়েঘরে গেল। একটি আগরবাতি জ্বালালো, ধোঁয়া উপরে উঠল, বাতাসে এমনভাবে মিশে গেল যেন কেউ এইমাত্র বারান্দা পেরিয়েছে। সে পুরনো ড্রয়ার খুলল, একটি হলুদ হয়ে যাওয়া খাম বের করল যা রামলাল মরার আগে রেখে গিয়েছিলেন। চিঠিতে তির্যক হাতের লেখা ছিল, প্রিয়া বেটি, যদি তুমি এই কুঁড়েঘরটি সামলে রাখতে পারো তবে নানাজি লোকেদের হৃদয়ে আরও কিছুটা সময় থেকে যাবে। নানাজি কোনো সমাধি চাই না, কোনো রাস্তার নাম নয়, শুধু ঘরের পিছনে কলার গাছ সবুজ থাকুক এবং খাটটি ঝুলতে থাকুক, এতটুকুই যথেষ্ট। সে বারবার পড়ল, চোখের জল ঝরছিল, কিন্তু তার ঠোঁটে একটি হালকা হাসি ছিল, একটি কৃতজ্ঞতা ভরা হাসি, দুঃখী নয়। হরি বাইরে থেকে দৌড়ে এলো, হাতে একটি নতুন তৈরি করা ছবি ছিল। প্রিয়া দিদি দেখুন, ছবিতে একটি কুঁড়েঘর আছে, পাশে একটি পুকুর আছে, একজন বুড়ো লোক জাল সেলাই করছে, একটি মেয়ে হাসছে এবং একটি ছেলে কপি ধরে বারান্দার নিচে দাঁড়িয়ে আছে। নিচে কোনায় লেখা ছিল, আমার পরিবার। প্রিয়া তাকে জড়িয়ে ধরল, চোখের জল শিশুটির রোদে পোড়া চুলে পড়ল। সে ফিসফিস করে বলল, হ্যাঁ, তোমার ঘর আমাদের ঘর, চিরকালের জন্য। সেই রাতে কুঁড়েঘরের সামনে উইন্ড চাইম বাতাসে টুংটাং করছিল, নতুন চাঁদ পাতার পিছন থেকে উকি মারছিল, পুরো গ্রাম শান্তিতে ডুবেছিল। একটি ছোট কুঁড়েঘর, যা কখনো একজন একা বুড়ো মানুষের বৃষ্টি থেকে বাঁচার জায়গা ছিল, এখন কতগুলো পথ হারানো মানুষের ঠিকানা হয়ে উঠেছিল। এখন কেউ রামলালকে গরিব জাল সেলাই করা বুড়ো বলত না, লোকেরা তাকে একটি আরও ভালোবাসার নামে ডাকত, গ্রামের নানাজি। এবং যেখানে সে থাকত, সুকুন কা ঘর, একটি ছোট প্রদীপের মতো সবসময় জ্বলতে থাকবে, দেখানোর জন্য নয়, আওয়াজ করার জন্য নয়, শুধু কেউ চুপচাপ আসুক, বসুক এবং নিজের হৃদয়কে শান্ত হতে শুনুক। আমি ভেবেছিলাম যে পরিবার সেই জায়গা যেখানে একই রক্তের সম্পর্ক থাকে, আত্মীয় থাকে, জন্ম শংসাপত্র থাকে, কিন্তু তারপর রামলাল, প্রিয়া এবং হরির গল্প আমাকে অনুভব করালো যে কখনো কখনো পরিবার শুধু সেই জায়গা হয় যেখানে কেউ নিজের হৃদয় খোলার জন্য প্রস্তুত হয়, যাতে অন্য কেউ এসে থামতে পারে। এমন একটি সমাজে যা দ্রুত ছুটছে, যেখানে লোকেরা সহজেই একে অপরকে তাদের পোশাক, তাদের অতীত, তাদের নাম দিয়ে বিচার করে, সেখানে একটি পাতার ছাদভাড়া কুঁড়েঘর, একটি নুন রুটির খাবার, একটি কৃতজ্ঞতা ভরা দৃষ্টি, একটি পথ হারানো হৃদয়কে ফিরিয়ে আনতে পারে। হয়তো দয়ালুতা যখন বদলের আশা করে না, সেটাই সেই জিনিস যা লোকেদের সবসময় মনে থাকে। এবং ক্ষমা যখন একটি সত্যিকারের হৃদয় থেকে দেওয়া হয়, তখন তা সবচেয়ে বড় উপহারের চেয়েও বেশি মূল্যবান হয়। কারণ জীবনে এমন কেউ নেই যে কখনো পথ হারায়নি, কিন্তু যতক্ষণ থামার জন্য একটি জায়গা আছে, আমরা সবসময় আবার শুরু করতে পারি। তো আপনার সম্পর্কে কি? আপনি কি কখনো জীবনের দৌড়াদৌড়িতে পথ হারিয়েছেন? কখনো কি কেউ বিনা শর্তে আপনার দিকে হাত বাড়িয়ে দিয়েছে? যদি এই গল্প আপনাকে ভাবতে বাধ্য করে থাকে, তবে কমেন্টে 1 লিখুন। আপনি এই ভিডিওটি কোন শহর থেকে দেখছেন দয়া করে শেয়ার করুন, যাতে আমি সেই জায়গায় আমার নমস্কার পাঠাতে পারি। এবং যদি আপনিও বিশ্বাস করেন যে দয়ালুতা এমন একটি জিনিস যা ছড়িয়ে দেওয়া উচিত, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা মন ছুঁয়ে যাওয়া গল্প শোনাতে থাকি।
বন্ধুরা, কমেন্টে অবশ্যই বলুন যে আপনি এটি কোথা থেকে দেখছেন, আপনার এই গল্পটি কেমন লাগলো। আমি প্রার্থনা করি যে আপনি এবং আপনার পরিবার সবসময় নিরাপদ এবং খুশি থাকুন। যদি আপনার কাছেও এমনই কোনো আকর্ষণীয় গল্প থাকে তবে তাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন। আমাদের শুনে খুব ভালো লাগবে।